হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, জেনারেল সায়েন্স বেসড অন এনটিপিসি 2025 এইটা আমরা করাবো। এবং মনে রাখবে, এই যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে এগুলো কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এলপির জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলছে এসআই ইউনিট, বলের এসআই ইউনিট কী? ঠিক আছে, বলের এসআই ইউনিট কী তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, বলের এসআই ইউনিট তোমরা যারা চাইছো যে এটাকে এমসিকিউ ফরম্যাটে নেবে বা মক টেস্ট আকারে নেবে, নিতে পারো। ভিডিওটাকে পজ করো, অ্যান্সার দেওয়ার ট্রাই করো, তারপর আমার সলিউশন দেখো। এটা হচ্ছে বেস্ট ওয়ে। দেখো, এই যে এসআই ইউনিট হচ্ছে নিউটন। আমরা সবাই জানি বলের যে এসআই ইউনিট সেটা হচ্ছে আমাদের কি নিউটন। ঠিক আছে, আর বলের সিজিএস ইউনিট কি হয় আমরা জানি। বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। ঠিক আছে, কী হয়? ডাইন। এবার তোমাদের এখানে কোথাও নিউটন দেওয়া নেই, এসআই রয়েছে, তার মানে নির্ঘাত ডাইন আকারে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কেলভিন হচ্ছে তাপমাত্রা একক, তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে পাস্কেল হচ্ছে তোমাদের চাপের একক, চাপ। আর ভোল্ট তোমরা জানো বিভব পার্থক্যের একক হয়। ঠিক আছে, বিভব পার্থক্য তড়িতের ক্ষেত্রে। ওকে, তো কারেক্ট অ্যান্সারে আমাদের এখানে কী হবে? ডাইন হবে। মনে রাখবে 1 নিউটন, নিউটনকে এন দিয়ে প্রকাশ করা হয়, ইকুয়াল টু 10⁵ ডাইন। এটা একটু মাথায় রাখবে। 1 নিউটন ইকুয়াল টু কি? 10⁵ ডাইন। দিস উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে, এবার কতগুলো জিনিস তোমাদের বলি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে বল কাকে বলা হয়। তো বল কাকে বলা হয়, দেখো আমি কোশ্চেন বলে চলে যেতে পারি, বাট যাদের শোনার দরকার তারা শুনবে। বল হচ্ছে কি, তুমি বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করছো এবং প্রয়োগ করার ফলে একটা বস্তু এখানে আছে, সে মুভ করছে। সে কী করছে? সে মুভ করছে। বা কোনো বস্তু যেটা অলরেডি মুভ করছিল, ঠিক আছে, সে থেমে যাচ্ছে, মানে রেস্টে আসছে। ঠিক আছে, থেমে যাচ্ছে মানে কি? রেস্টে আসছে। অর্থাৎ মুভিং অবজেক্টকে রেস্টে আনা এবং রেস্টিং অবজেক্টকে মুভমেন্ট করানো, এই দুটো, অর্থাৎ যে যাতে আছে তাকে চেঞ্জ করা, এটা করার জন্য যা প্রযুক্ত করতে হয় সেটাকে আমরা বল বলি। ঠিক আছে, ফোর্স বলি। ওকে, এবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে ফোর্স যেটা এখানে আলোচনা করছি এটা কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ফোর্স ইজ আ ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি একটু পরে বলে দেবো, আলোচনা করে দেবো, চিন্তা করার কোনো কারণে। এটা কিন্তু একটা ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি মানে কি? যার মানও আছে, অর্থাৎ একটা ভ্যালুও থাকবে যার, এবং যার অভিমুখও আছে। ঠিক আছে, অর্থাৎ যার ডাইরেকশনও থাকবে। মান এবং অভিমুখ দুটোই থাকলে তাকে আমরা ভেক্টর রাশি বলি। এগুলো মোটামুটি আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলে দেবো, তোমরা দেখলে যে একটা বস্তু আছে যাকে আমরা ঠেলছি, বা কোনো বস্তু যেটা রেস্টিংয়ে আছে অর্থাৎ থেমে আছে তাকে আমরা মুভ করার চেষ্টা করছি, অর্থাৎ চালানোর চেষ্টা করছি। তার মানে বস্তু আছে মানে কি? তার মাস আছে। বস্তু আছে বলতে কী বোঝায়? মাস আছে মানে ভর আছে। ঠিক আছে, তাকে আমরা কি করছি? 0 থেকে তার গতিবেগ বাড়ানোর চেষ্টা করছি। তার মানে ভর ইন্টু ত্বরণ, সোজা কথা বলতে। ঠিক আছে, গতিবেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। ঠিক আছে, তো ভর তার সঙ্গে যদি আমরা ত্বরণকে গুণ করি তাহলে আমরা কী পাই? আমরা বল পাই। এটা মনে রাখবে, ভর ইন্টু ত্বরণ করলে আমরা কী পাই? আমরা কিন্তু বল পাই। এটা ইম্পর্টেন্ট। ভর কোথা থেকে আসছে? এই যে বস্তুটা বললাম, বস্তুটা মানে কি? একটা অবজেক্ট মানে কি? ভর। ভর বলতে কী বোঝায়? ওই বস্তুর মধ্যে যতটা পদার্থ আছে তাকে আমরা ভর বলি। তোমরা বাজারে গেলে যে বলো না ক কিলোর পেঁপে, ক কিলোর আলু, ওগুলো যে কিলো বলো বা কেজি বলো, ওগুলো বেসিক্যালি তোমরা কিন্তু ওজন মাপো না, তোমরা মাপো ভর। ঠিক আছে, সো ভরের উপর বেস করে আমাদের একটা দাম হয়, যে এতটা ভারী, সেই জন্য আমরা ভর মাপছি। ভারী থেকে ভর আসে, নট ওয়েট। ওয়েট ইজ আ ফোর্স, ওজন কিন্তু একটা ফোর্স, একটু পরে বলে দিচ্ছি। ঠিক আছে, তো ভর ইন্টু ত্বরণ। ত্বরণ কাকে বলা হয়? ত্বরণ হচ্ছে, ধরো তুমি একটা সাইকেল আছে এখানে, ধরো দেয়ার ইজ আ সাইকেল। ঠিক আছে, এবং এই সাইকেলটাকে তুমি চালাচ্ছ হচ্ছে সামথিং স্পিডে। কত স্পিডে চালাচ্ছ? 3 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছ। ঠিক আছে, 3 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছ, অর্থাৎ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার বেগে চালাচ্ছ। এবং এই সাইকেলটাকে তুমি যদি 6 কিলোমিটার পার বেগ দাও, ঠিক আছে, তাহলে এই যে বেগের যে ডিফারেন্স হলো, এবং এটা ধরো 3 সেকেন্ডের মধ্যে তুমি এই ডিফারেন্সটা তৈরি করলে, বা ধরো 1 আওয়ারের মধ্যে, এখানে আওয়ার দিয়ে করছি, 1 আওয়ারে বলি, 1 আওয়ারের মধ্যে তুমি ধরো ডিফারেন্সটা তৈরি করলে, অর্থাৎ 1 ঘন্টা আগে তুমি 3 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছিলে, 1 ঘন্টা পরে তুমি 6 কিলোমিটার পার আওয়ারে তুমি কী করছো? তুমি এটাকে চালাচ্ছ। ঠিক আছে, তাহলে বেগ বৃদ্ধি হলো। এই যে বেগ বৃদ্ধি হলো, এই বেগ বৃদ্ধির হারকে, অর্থাৎ কত সময় তুমি কতটা বেগ বৃদ্ধি করছো, দেখো তুমি 1 ঘন্টায় 3 কিলোমিটার পার আওয়ার আরও অ্যাড করে দিয়েছো 3 কিলোমিটার পার আওয়ারের সাথে, তাহলে বেগ বৃদ্ধি হলো। এই যে বেগ বৃদ্ধির হার, এটাকে আমরা কী বলি? ত্বরণ বলি। ঠিক আছে, বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হারকে আমরা কী বলি? ত্বরণ বলি। ঠিক আছে, বেগ বৃদ্ধির হারকে আমরা কী বলি? ত্বরণ বলি। তো ভর ইন্টু ত্বরণ, এখন বল প্রয়োগ করলে তবেই তো বেগ বৃদ্ধি হবে। তুমি যদি সাইকেলটা মিনমিন করে চালাও তাহলে তো তোমার সাইকেল আসতেই চলবে, কিন্তু যেই তুমি প্যাডেলে এক্সট্রা প্রেশার দিলে,
ঠিক আছে, যেই তুমি গাড়ির গিয়ার আপ করলে সঙ্গে সঙ্গে গাড়ি চলতে আরম্ভ করলো, জোরে চলতে আরম্ভ করলো। তার মানে আমরা কী দেখলাম যে ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ গাড়িটা হচ্ছে ভর আর তাকে তুমি ত্বরণ দিচ্ছে, দুটোকে ইন্টু করলে আমরা বল পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি? ওকে অর নট বলো। মনে রাখবে ভর কিন্তু নিজে স্কেলার রাশি, ঠিক আছে, ভর নিজে কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে, আর ত্বরণ কিন্তু ভেক্টর রাশি, ত্বরণ কিন্তু ভেক্টর রাশি, ভেক্টর। ঠিক আছে, তো একটা জিনিস এখান থেকে কী পেলে, যে স্কেলার আর ভেক্টর গুণ করলে কিন্তু একটা ভেক্টর আসে, যেমন বল একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এটা কিন্তু জোড় বিজোড় গুণ করলে জোড় আসে একটা সেরকম। মনে রাখবো যে কোনো জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যাকে গুণ করলে জোড় সংখ্যা আসে। যেমন 7-এর সঙ্গে 6 যোগ করে দাও, এই সরি গুণ করে দাও, গুণ করার কথা বলছি। যে কোনো জোড়ের সঙ্গে বিজোড়কে গুণ করলে, না যোগ করলে, গুণ করলে কী আসে আমাদের, তোমাদের জোড় আসে। যেমন 6-এর সঙ্গে তুমি 7কে গুণ করো, দেখো তোমাদের জোড় আসবে। ঠিক আছে, কিন্তু জোড় গুণ করলেও জোড় আসে, কিন্তু বিজোড় গুণ করলে কিন্তু অনেক সময় কী হয়, অনেক সময় না, বেশি মানে 100% কেসে বিজোড় আসে। ঠিক আছে, যাই হোক ম্যাথ নিয়ে আলোচনা করছি না, এখানে যেটা আলোচনা করছি সেটা বলি। তো ভর ইন্টু ত্বরণ করলে ভেক্টর আসে, তাহলে আমরা দেখলাম স্কেলার ইন্টু ভেক্টর করলে কিন্তু অনেক সময় ভেক্টর আসে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। ওকে, গুড টু গো। চলো এবার আমরা পরেরটায় যাবো। এই বল নিয়ে আরও অনেক কিছু আলোচনা আছে, পরের কোশ্চেনে আলোচনা করে দেবো। চলো পরেরটায়। পরের প্রশ্ন তোমাদের বলছে নিচের কোনটি সঠিকভাবে ম্যাচ করানো। আচ্ছা, এটা তোমাদের আছে হবে না, এটা হবে তোমাদের নেই। নিচের কোনটি সঠিকভাবে ম্যাচ করানো নেই। চলো নিজের অ্যান্সার দাও। ঠিক আছে, নিজের অ্যান্সার দাও। দেখো ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি হচ্ছে কতটা ফ্রিকোয়েন্টলি কোনো কাজ হচ্ছে তাকে বলে ফ্রিকোয়েন্সি। যেমন শব্দের ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্টস। ঠিক আছে, কতটা ফ্রিকোয়েন্টলি, কতটা বারবার কাজটা হচ্ছে। ঠিক আছে, কতটা বারবার কাজটা হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ধরো 1 সেকেন্ডে এতবার হচ্ছে। ঠিক আছে, কতটা বারবার, সবসময় সময় ইম্পর্ট্যান্ট, সময় ইজ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, একক সময়ে কতটা বারবার হচ্ছে। একক মানে কি? একক মানে নির্দিষ্ট সময়, কোনো একটা নির্দিষ্ট 1 সেকেন্ডে কোনো কাজ এতবার হচ্ছে তাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। একক সময়ে কতটা বারবার হচ্ছে তাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, নট এইটা, ওপরেরটা। ঠিক আছে, এইটা। ওকে, একে আমরা কি বলি? আমরা ফ্রিকোয়েন্সি একক কি হার্টস? এটা তো কারেক্টই আছে। ঠিক আছে, এটা তো কারেক্টই আছে, এটা ঠিক। নেক্সট আমাদের কি বলছে? ম্যাগনেটিক ফ্লাক্স। তাকে এটাই ভুল আছে, ম্যাগনেটিক ফ্লাক্সের একক কিন্তু টেসলা নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের একক কিন্তু টেসলা নয়। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একক হচ্ছে টেসলা। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একক হচ্ছে টেসলা। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা হচ্ছে বেঠিক, ঠিক নয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বলে দিচ্ছি এখানে ম্যাগনেটিক, ম্যাগ বলে লিখলাম, ফ্লাক্স ডেন্সিটি মানে ঘনত্ব। ঠিক আছে, এর একক হচ্ছে টেসলা। ওকে, আর ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি? ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি? ওয়েবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেশারের একক হচ্ছে পাস্কেল, আমরা সবাই জানি, এটাও ঠিক। ঠিক আছে, নেক্সট বলছে ইলেকট্রিক কন্ডাকশন মানে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এবার তোমরা বলবো স্যার তড়িৎ প্রবাহ তো আই হয়, অ্যাম্পিয়ার হয়। দেখো ইলেকট্রিক কন্ডাক্টেন্স ইজ ডিফারেন্ট ফ্রম ইলেকট্রিক ফ্লো। ঠিক আছে, একটু আলাদা হয়, একটু আলাদা হয়। আমি বারবার বলবো এটা, এখানে বাংলা এরকম একইভাবে নেয় বলে আমি কন্ডাক্টেন্স ইংরেজি ফ্লো মানে প্রবাহ লিখলাম। ঠিক আছে, তো এটা হয় সেইমেন্স মানে কি? দেখো আমরা সবাই জানি, যদি একটু আধ তড়িৎ প্রবাহ পড়ে থাকো তাহলে জানো যে রোধ যদি বেশি হয় তাহলে এই ইলেকট্রিক কন্ডাক্টেন্স ইসি বলে লিখছি, ইসি কমে যাবে। কেন রোধ বেশি হলে ইসি কমে যাবে? কারণ রোধ মানে কি? বাধা দেওয়া। তো তুমি যখন বাধা দিচ্ছ তখন কি প্রবাহ হতে পারবে না, সিম্পল ভাষায়। সেই জন্য রোধ যদি বেশি হয় তাহলে ইসি কমে যাবে। ওই জন্য সাইমেন্সকে আরেকভাবে লেখা যায়, লেখা যায় ওহম হচ্ছে রোধের একক, ওহম টু দি পাওয়ার -1। ওহম টু দি পাওয়ার -1 মানে কি? মানে হচ্ছে ওহমের ব্যস্তানুপাতিক। মনে রাখবে যখনই মাথায় -1 থাকবে তার মানে হয় ওটা ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ রোধ বেশি তো ইসি কম। তো ওহম টু দি পাওয়ার -1 মানে 1/ওহম। ওহম টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/ওহম। আর 1/ওহম মানে কি? ওহম নিচে চলে যাচ্ছে, সাইমেন ইকুয়াল টু 1/ওহম। আর 1/, মানেই অঙ্কে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। মনে রাখবে যে এনি হয় যেখানে তুমি 1/, পাবে বা উপরে -1 পাবে, কোনো কিছু ইকুয়াল টু এক্স ইকুয়াল টু লিখছে y টু দি পাওয়ার -1 বা এক্স ইকুয়াল টু লিখছে 1/y। এই 1/y আর y টু দি পাওয়ার -1 হ্যাজ দ্য সেম ভ্যালু অ্যান্ড সেম মিনিং। দুটোরই একই ভ্যালু এবং একই মিনিং দাঁড়ায়, এবং এটা মানেই এটা। এবং মনে রাখবে যে এর মানে দাঁড়াচ্ছে এক্সের ভ্যালু ওয়াই এর ব্যস্তানুপাতিক, মানে ওয়াই বাড়লে এক্স কমবে, এক্স বাড়লে ওয়াই কমবে। ক্লিয়ার হয়েছে? তো সেমের সঙ্গে রোধের সম্পর্ক এখানে বলে দিলাম। চলো পরেরটা। আমি প্রায় তোমাদের 1 বছর মতো ইউটিউবে ছিলাম না,
তখন তো সায়েন্স অনেকের কাছে পড়েছো, এবার পড়ে দেখো আমার কাছ থেকে। নেক্সট বলছে নিচের কোনটি সঠিকভাবে ম্যাচ করানো নেই? কম্পাস নেভিগেশনের জন্য ব্যবহার হয়। নেভিগেশন মানে কি? দিক নির্দেশ করা। তো আমরা দেখতেই পাচ্ছি কম্পাস নেভিগেশনের ব্যবহার হয়, এটা তো রাইটই আছে, ঠিক আছে, রাইটই আছে। নেক্সট বলছে সাইক্লোট্রন ছোটো মাত্রা ঘূর্ণিঝড়, দিস ওয়াজ দ্য রং অ্যান্সার, এটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, কারণ কোনটা ম্যাচ করানো নেই আছে। অ্যাক্টিনোমিটার বিকিরণের তীব্রতা বা রেডিও অ্যাক্টিভিটির তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। ইলেকট্রোস্কোপ বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। মনে রাখবে এইটা দিয়ে তোমার দেয়ালে কোথায় কারেন্ট গেছে সেটা কিন্তু মাপা যায়, ঠিক আছে, ইলেকট্রোস্কোপ দিয়ে। ওকে, তো অ্যাক্টিনোমিটার, ইলেকট্রোস্কোপ, কম্পাস এগুলো সব কারেক্ট আছে। সাইক্লোট্রন উইল বি দ্য রং অ্যান্সার। সাইক্লোট্রন দিয়ে ছোটো মাত্রায় ঘূর্ণিঝড় মাপা হয় না। বেসিক্যালি সাইক্লোট্রন কিন্তু এক ধরনের যন্ত্র, বলে দিই, ইজ এ কাইন্ড অফ এ মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা এক ধরনের যন্ত্র, ঠিক আছে, এটাকে এক ধরনের যন্ত্র। এতে কি করা হয়? এতে আইসোটোপ তৈরি করা হয়, ঠিক আছে। এখন আইসোটোপ তৈরি করা হয় তো বটে, কীভাবে তৈরি করা সেটা বলতে গেলে পুরো ভিডিওটা 3-4 ঘন্টার হয়ে যাবে, সেটা আমি বলছি না। সেটা হচ্ছে বেসিক্যালি কী করা হয়, এই সাইক্লোট্রনে যে চার্জড পার্টিকেল আছে, মানে ধনাত্মক বা ঋণাত্মক, যে ধনাত্মক মানে কি? ধনাত্মক আধানযুক্ত বা ঋণাত্মক, ঠিক আছে। ঋণাত্মক আধানযুক্ত যেমন তোমাদের ইলেকট্রন, ঠিক আছে, ঋণাত্মক আধানযুক্ত। ধনাত্মক আধানযুক্ত যেমন প্রোটন, ইলেকট্রন যেমন ঋণাত্মক আধানযুক্ত, ঠিক আছে। তো এই সমস্ত পার্টিকেলগুলোকে সজোরে গতিবেগে, অতি গতিবেগে মুভ করানো হয়। অতি গতিবেগে কী করানো হয়? চালানো হয়, চালানো হয়, ঠিক আছে। অতি গতিবেগে কী করা হয়? চালানো হয় এই সাইক্লোট্রন যন্ত্রের মাধ্যমে, এবং এর ফলে এই আইসোটোপ তৈরি হয়। এটা হচ্ছে, এটাকে বলা হয় পার্টিকেল এক্সলারেটর বলা হয়। পার্টিকেল মানে হচ্ছে এই যে কণা বললাম, এই কণা ইংরাজি হচ্ছে পার্টিকেল, ঠিক আছে। এক্সলারেটর শব্দের অর্থ হচ্ছে গতিবেগে চালানো, অতি গতিবেগে চালানো, মানে ত্বরণ দান করা, অর্থাৎ গতিবেগটাকে বাড়ানো। তো একে বলা হয়, এই সাইক্লোট্রনকে বলা হয় পার্টিকেল এক্সলারেটর, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন কি বলছে? নিচের কোনটি সূর্য পৃথিবীর মধ্যে আপাত দূরত্ব? এখন সূর্য পৃথিবীর মধ্যে আপাত দূরত্বকে সব কিছু দিয়ে মাপা যায়। কিমি দিয়ে মাপা যায়, কিমি দিয়ে মাপা যায়, ঠিক আছে। লাইট ইয়ার দিয়ে মাপা যায়, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে মাপা যায়, এগুলো সব দিয়ে মাপা যায়। কিন্তু আদবে মনে রাখবে, সূর্য পৃথিবীর মধ্যে যে গড় দূরত্ব, আপাত বলতে পারে, অনেক সময় গড়ও বলে দিতে পারে। গড় দূরত্ব, এটাকে আমরা এইউ বলি, মানে অ্যাস্ট্রোনটিক্যাল ইউনিট বলি। মনে রাখবে অ্যাস্ট্রোনটিক্যাল ইউনিটের সংজ্ঞাই হচ্ছে দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড দ্য আর্থ। এবং এটাকে অ্যাস্ট্রোনটিক্যাল ইউনিট কেন বলা হয়? এটা একটা প্রমাণ দূরত্ব, অর্থাৎ এমন একটা দূরত্ব যা দিয়ে অন্য দূরত্বকে মেজার করা যায়, ঠিক আছে। মনে রাখবে 1 AU, এটাকে 1 AU, এ ফর এ, ইউ ফর ইউনিট, 1 AU, ঠিক আছে। এটা ইকুয়াল টু 1.5, একটু কম হয়, তবে 1.5 রাউন্ড ফিগারে ধরা হয়, 10⁻11 মিটার হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, 1 লাইট ইয়ার ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ 1 আলোকবর্ষ সমান কি? 9.46, ঠিক আছে, 10⁻12 কিমি, ঠিক আছে, এটা মনে রাখবে, 10⁻12 কিমি, ঠিক আছে। আচ্ছা, এই 10⁻12 কিমিকে কিন্তু ট্রিলিয়ন বলা হয়। অনেক সময় যদি বলা যায় যে 1 লাইট ইয়ার ইকুয়াল টু হোয়াট, 1 এত বিলিয়ন কিলোমিটার, নাকি মিলিয়ন কিলোমিটার, নাকি ট্রিলিয়ন কিলোমিটার, মনে রাখবে এরকমও বলতে পারে। এনটিপিসিতে উল্টোপাল্টা প্রশ্ন দেয়, ঠিক আছে। ট্রিলিয়ন, মনে রাখবে এটা কি? এটা হচ্ছে ট্রিলিয়ন। 10⁻12 মানে হচ্ছে ট্রিলিয়ন, ঠিক আছে। মনে রাখবে মিলিয়ন থেকে, মিলিয়নের পরে বিলিয়ন হয় আমরা জানি, মিলিয়ন, তারপরে কি হয়? বিলিয়ন, তারপরে কি হয়? ট্রিলিয়ন, ঠিক আছে। এরকম ধরনের উল্টোপাল্টা প্রশ্ন দিয়ে দেওয়ার জন্য একটু বলে দিই, মিলিয়ন থেকে ট্রিলিয়নে যেতে গেলে, ঠিক আছে, একটা করে 1000 গুণ করতে হয়। এখানে 1000 গুণ করবে, ঠিক আছে, এখানে এর সঙ্গে যা থাকবে তার সঙ্গে 1000 গুণ করবে, তো এখানে পৌঁছে যাবে। এখানে যা থাকবে তার সঙ্গে তুমি আর একটা 1000 গুণ করবে, ঠিক আছে, তুমি ট্রিলিয়নে পৌঁছে যাবে। ক্লিয়ার হচ্ছে আশা করি। এটা মাথা রাখবে, মিলিয়ন, তারপর বিলিয়ন, তারপর ট্রিলিয়ন। ট্রিলিয়ন হচ্ছে হায়েস্ট, এর পরেও হয়, বাট এখানে ট্রিলিয়ন। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার এগুলো একটু বলে দিই। জুল কিসের একক? ঠিক আছে, নিজেরা বলো যে জুল কিসের একক। সবাই জানো জুল হচ্ছে কার্যের একক, আমরা জানি, ঠিক আছে। কার্য, তাপমাত্রা, ঠিক আছে, এগুলোর একক। আচ্ছা, কেলভিন কিসের একক? আচ্ছা, তোমরা বলবে যে স্যার কার্য কী করে তাপমাত্রা হয়, ঠিক আছে, সরি, তাপমাত্রা নয়, তাপমাত্রা নয়, তাপ, ঠিক আছে। তাপ একটা টাইপের শক্তি, আর কার্য শক্তির যে একক হয় সেটা একই হয়, ওই জন্য তাপের একক হয়। কেলভিন কিসের একক? তাপমাত্রা একক। তাপ আর তাপমাত্রা ইজ নট ইকুয়াল। ক্লিয়ার হয়েছে? লাইট আসতে দূরত্বের একক, দূরত্ব। চলো পরের প্রশ্ন। বলছে নিচের কোনটি বলের একক? দ্য ইউনিট অফ ফোর্স ইজ, নিচের কোনটি বলের একক? দেখো, আমরা একটু আগেই বল বলতে কি বুঝেছি যে ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে, মাস ইন্টু
অ্যাক্সলারেশন, ঠিক আছে, ইকুয়াল টু তোমাদের ফোর্স হয়, এফ ইকুয়াল টু এম এ, আমরা সবাই জানি এই ফর্মুলাটা, ত্বরণ, ঠিক আছে। ওকে, এখন ভরের একক কী? ভরের একক আমরা জানি কেজি, ঠিক আছে, আমি এমকেএস পদ্ধতি ব্যবহার করছি, ঠিক আছে, এমকেএস পদ্ধতিতে কেজি, আর সিজিএস পদ্ধতিতে এটা গ্রাম হয়, তবুও আমি এমকেএস পদ্ধতি ব্যবহার করি। তার মানে কেজি যেখানে যেখানে নেই, তোমরা বললো স্যার গ্রামও তো আসতে পারে, ইয়েস আসতে পারে, সেখানে তো কিছু বলা নেই, সো আমরা গ্রাম কেজি দুটো দিয়েই করবো। ওকে, এই হচ্ছে কেজি। এবার দেখো ত্বরণের একক কী? ত্বরণের একক কী? ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এমকেএসে। আর সিজিএসে কী হয়? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই সেকেন্ড স্কোয়ারটাকে, এই যে সেকেন্ড স্কোয়ারটাকে টু দি পাওয়ার -2ও লেখা যায়। বললাম পার মানে মাইনাস, আর 2 আছে তো 2 বসিয়ে দাও, ঠিক আছে, এইভাবে লেখা যায়। এটা হচ্ছে সিজিএস। তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কেজিএম পার সেকেন্ড স্কোয়ার। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই যে, কারণ দেখো গ্রামের সঙ্গে মিটার যায় না, এটা কেটে দেওয়া উচিত ছিল, কারণ গ্রামের সঙ্গে তো মিটার যায় না, গ্রামের সঙ্গে সেন্টিমিটার যায়, অলওয়েজ মাথা রাখবে, ঠিক আছে। তো দিস ওয়ান উইল বি ইনকারেক্ট। আর মিটার স্কোয়ার হবে, কারণ ত্বরণ এককে স্কোয়ার আছে কিন্তু স্কোয়ার নেই, সো এটাও কেটে দাও। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, হলো। ওকে, আচ্ছা, এর মাত্রা কি? ডাইমেনশন কি বলের মাত্রা, ঠিক আছে, বলের মাত্রা কি? দেখো বলের মাত্রা হচ্ছে এম ভি টি স্কোয়ার, সরি এম ভি ওস ইকুয়াল টু এম ভি। আচ্ছা, এম ভি তো দরকার নেই, তাহলে আমরা একেবারে ডাইরেক্ট লিখি কেজি মিটার। তাহলে এটা হচ্ছে এল এম টি টু দি পাওয়ার -1। এখন এল আর এম কি? এল হচ্ছে লেন্থ মানে হচ্ছে তোমাদের এই যে মিটার, ঠিক আছে, লেন্থ মানে হচ্ছে মিটার, জানো মিটার লেন্থের একক। মাস মানে হচ্ছে ভর, এই যে, ঠিক আছে, আর টি মানে হচ্ছে এই যে সেকেন্ড, মাইনাস হবে, এ দেখো মাইনাস দেওয়া আছে, মাইনাস টি স্কোয়ার হয়ে গেছে, এটা হচ্ছে এল এম টি, ঠিক আছে, এল এম টি। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে মাত্রা বলের। চলো পরের প্রশ্ন কি বলছে, দেখো বলছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যে পরিমাণ কার্য হয়, অর্থাৎ কাজের কথা বলা হচ্ছে, কাজ বা কার্য, ঠিক আছে। তো কার্য ইকুয়াল টু কি? কার্য ইকুয়াল টু আমরা কী জানি? বল ইন্টু সরণ, তাকে বলি আমরা কার্য। অর্থাৎ যা বল প্রয়োগ করলে বস্তু এগোচ্ছে সেইটা গুণফলকে আমরা কার্য বলি, ঠিক আছে। দেখো তাই বলেছে, বলের দিকে ভ্রমণ করা দূরত্ব, মনে রাখবে এই যে কার্য হয়, কার্য কিন্তু বলের দিকে হয়, ঠিক আছে। বল যেদিকে কার্য সেদিকে হলে তাকে বলা হয় বলের দ্বারা কার্য। আর কার্য যেদিকে, বল যদি তার বিপরীত দিকে প্রয়োগ করা হচ্ছে, বা বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে কার্য তার বিপরীত দিকে হয়, তখন একে বলা হয় বলের বিরুদ্ধে কার্য, ঠিক আছে। কার্য দু প্রকার হয়, নেগেটিভ অ্যান্ড পজিটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক মানে বলের দিকে যাচ্ছে, নেগেটিভ ওয়ার্ক মানে বলের বিরুদ্ধে যাচ্ছে। যাই হোক, এখানে বলছে বলের দিকে ভ্রমণ করা দূরত্ব মানে সরণ, বলের দিকে ভ্রমণ করা দূরত্ব মানে সরণ, সেটা গুণিত হচ্ছে কার দ্বারা? বলের পরিমাণের দ্বারা। দেখো বলের সঙ্গে গুণিত হয়েছে, এই দুটোর গুণফল, এটাকে বাংলায় এমন খিচুড়ি পাকানো করে লেখানো হয়েছে। এর সমান হচ্ছে, যে সমান হচ্ছে কিসের সমান হচ্ছে? কার্যের সমান হচ্ছে, সেটাই লেখা হয়েছে। তো কার্য ইকুয়াল টু বল ইন্টু সরল, বলছে নিচের কোনটি কার্যের একক নয়। বেসিক্যালি দেখো এত কিছু পড়ার দরকার নেই, আমরা দেখবো যে কার্য সম্পর্কে বলা হচ্ছে, নিচের কোনটা কার্যের একক নয়, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো এখানে বলেছে কোনটা কার্যের একক নয়, মানে বেশিরভাগগুলো একক হবে তাহলে, ঠিক আছে। তো কার্যের একক কিন্তু জুল হয়, ঠিক আছে, কার্যের একক কী হয়? জুল হয়, তো জুল তো অ্যান্সার নয়। নেক্সট হচ্ছে নিউটন মিটার বলতে কি বোঝায়? দেখো বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার, এটাও তো হবে, এটা তো অ্যান্সার না, কারণ এগুলো হবে, এগুলো ঠিক, এটা ঠিক, ঠিক আছে, নিউটন ইন্টু মিটার। নেক্সট হচ্ছে এইটা কি হবে? দেখো এইটা কি, দেখো একটা জিনিস বলি, একটা কথা মাথা রাখো, খুব ভালো করে মাথা রাখো, বলের যে জিনিসটা আমরা পেয়েছিলাম, বলের যে একক আমরা পেয়েছি, তাতে আমরা মনে করে দেখো আমরা এখানে কী পেয়েছিলাম? -2 পেয়েছিলাম, মনে করে দেখো -2 পেয়েছিলাম, ঠিক আছে। -2 বলতে কী বোঝায়? কোনো কিছু বাই হবে, তার মাথায় স্কোয়ার থাকবে। দেখো দুটোর মাথা দিয়ে কিন্তু এখানে স্কোয়ার আছে, তার মানে এই সেকেন্ড স্কোয়ার দিয়ে আমরা কিছু বুঝতে পারবো না, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারে আরেকবার বলে দিচ্ছি, আমরা বলের একক একটু করে কী পেয়েছিলাম? কেজি মিটার, ঠিক আছে, পার সেকেন্ড স্কোয়ার পেয়েছিলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়েছিলাম। কিন্তু এই সরণেও তো একটা মিটার থাকবে রে বাবা, এই সরণেও তো একটা মিটার থাকবে, এটা তো বলের একক হলো, আর সরণের একক কি? সরণের একক মিটার, তার মানে এখানে মিটার ডবল হবে, তার মানে টোটাল বলের একক কী হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে যেখানে এম এ স্কোয়ার আছে সেটা অ্যান্সার করে, এটা অ্যান্সার, এটা তো মানে সরি এটা তো ঠিক, জাস্ট আ মিনিট, এটা আমাদের এখানে অ্যান্সার হবে, কারণ এটা ঠিকটা নয় কোনটা? তো দিস উইল বি ইনকারেক্ট, কারণ দেখো মিটার স্কোয়ার দেওয়া নেই এখানে, ঠিক আছে। মনে রাখবে বলের একক হচ্ছে এইটা, ঠিক আছে, তার সঙ্গে
স্মরণের একক মানে এম অ্যাড করা হচ্ছে, মানে গুণ করা হচ্ছে এখানে বেসিক্যালি। তাহলে এই জায়গায় মিটার স্কোয়ার হয়ে যাবে। তোমরা বলতে স্যার এখানে এদিকে করে এম কেন লাগাচ্ছি না, এদিকে এম লাগানো মানে সেকেন্ড তো নিচে আছে, এর সঙ্গে তো গুণ করা যাবে না, গুণ হলে ওপরটার সঙ্গে গুণ হবে, ওই জন্য মিটার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে 1 জুল প্রতি সেকেন্ড নিচের কোনটির একক? 1 জুল, জুল বলতে কি বোঝানো হলো একটু আগে বললাম, কার্য। ঠিক আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতটা কার্য হচ্ছে সেইটার কথা বলা হচ্ছে। প্রতি সেকেন্ডে যতটা কার্য, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ক্ষমতা। ঠিক আছে, প্রতি সেকেন্ডে যতটা তুমি কার্য করছো তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ক্ষমতা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রতি সেকেন্ডে তুমি যতটা কার্য করছো তাকে আমরা কি বলি? ক্ষমতা। ঠিক আছে, একে কি বলে প্রকাশ করা হয়? 1 জুল পার সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, 1 জুল পার সেকেন্ড। এছাড়াও এর আরেকটা একক হয়, সেটা হচ্ছে ওয়াট, ওয়াটের একক। এছাড়াও হর্স পাওয়ারও হয়, ক্ষমতার একক হর্স পাওয়ারও হয়, হর্স পাওয়ারও কিন্তু ক্ষমতার একক হয়। ঠিক আছে, ওকে চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে তোমাদের শব্দ তরঙ্গ কম্পাঙ্কের এসআই একক কোন পদার্থবিদের ইয়েতে নামকরণ করা হয়েছিল? ঠিক আছে, তো খ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমরা জানি শব্দ তরঙ্গের যে এসআই একক তাকে আমরা হার্টজ বলি। ঠিক আছে, হার্টজ। তো হার্টজ কিন্তু তোমাদের এই যে রুডলফ হার্টজ এর নাম অনুসারে কিন্তু এটা করা হয়েছিল। এটা র্যাপিড ফায়ারে দিচ্ছি, এরপরের প্রশ্নগুলো র্যাপিড ফায়ার করছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে যে তোমাদের একটি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত বিকিরণের পরিমাণ যে প্রচলিত একক দ্বারা পরিমাপ করা হয় তাকে আমরা বলি কুড়ি। ঠিক আছে, তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম। ঠিক আছে, তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ডিকে হয়। রেডিও অ্যাক্টিভ শব্দের অর্থই হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ ডিকে মানে কি? ও প্রতি সেকেন্ডে ভাঙে। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, ডিকে মানে হচ্ছে ভাঙন, তেজস্ক্রিয় ভাঙন। এই রেডিও অ্যাক্টিভ ডিকেটাকে মাপা হয় কিসের মাধ্যমে? 1 সেকেন্ডে যে রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে সেটা মাপা হয় কিসের সাহায্যে? মনে রাখবে এই যে রেডিও অ্যাক্টিভ ডিকের পরিমাণ মানে 120। ঠিক আছে, 120। দেখো এটা কিন্তু এসআই একক নয়, এটা কিন্তু এসআই একক নয়, প্রথম কথা। তাহলে এর এসআই একক কি? এর এসআই একক হচ্ছে ব্যাকেরাল। এটাও বলে দিলাম, সেটা হচ্ছে এর যে এসআই একক, এই যে তেজস্ক্রিয় পদার্থের ভাঙন মানে একে রেডিও অ্যাক্টিভিটি বলা হয়, রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, একে কী বলা? একে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি। একক কি? কুড়ি এবং ব্যাকেরাল। ঠিক আছে, ব্যাকেরাল বিকিউ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। যেমন কুড়িকে সিইউ বলে প্রকাশ করা হয়, একে ব্যাকেরাল তোমাদের বিকিউ দিয়ে প্রকাশ করা হয়। যাই হোক, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এসআই একক হচ্ছে ব্যাকেরাল। এবার এই পরিমাণটা কি মনে রাখবে? ব্যাকেরাল বলতে বোঝায় 1 নিউক্লিয়াসের ভাঙন 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে একটা নিউক্লিয়াসের ভাঙন, এটাকে আমরা বলি ব্যাকেরাল। ঠিক আছে, আর এই যে কুড়ি বলতে কি বোঝায়? কুড়ি বলতে বোঝায় 3.7 ইন্টু 10⁻10। এই পরিমাণ রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে 1 সেকেন্ডে, এটাকে বলি আমরা কুড়ি। ঠিক আছে, 3.7 ইন্টু 10⁻10 ভাঙন হচ্ছে 1 সেকেন্ড, এটাকে আমরা বলি কুড়ি। ক্লিয়ার হচ্ছে আশা করি। পরের প্রশ্ন চলো। বলছে যে অ্যাংস্ট্রং নিচের কোনটির একক? দেখো অ্যাংস্ট্রং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক, ওয়েভ লেন্থ। ঠিক আছে, ওয়েভ লেন্থ, LENGTH। অ্যাংস্ট্রং হচ্ছে কি? ওয়েভ লেন্থের একক। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রং ইকুয়াল টু 1A ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রংকে ঠিক এরকম মাথায় এরকম দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই যে চিহ্নটা দেওয়া রয়েছে। 1 অ্যাংস্ট্রং ইকুয়াল টু 10⁻−10 মিটার। ঠিক আছে, 10⁻−10 মিটার। ওকে, একজন সুইজারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, সুইজারল্যান্ড বলে দিই, সুইজারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন যার নাম জোনাস অ্যাংস্ট্রং। সুইজারল্যান্ডের বিজ্ঞানী যার নাম জোনাস অ্যাংস্ট্রং। ঠিক আছে, অ্যাংস্ট্রং, ওনার নাম অনুসারে এই নামটা রাখা হয়। সুইজারল্যান্ডের বিজ্ঞানী জোনাস অ্যাংস্ট্রং, ওনার নাম অনুসারে এই তরঙ্গ দৈর্ঘ্যের নাম এটা রাখা হয়। চল পরের প্রশ্ন। নিচের কোনটি লেন্সের সঙ্গে সম্পর্কিত নয়? দেখো হাইপারমেট্রিক বলতে কি বোঝায়? হাইপারমেট্রিক বলতে বোঝায় যার কাছের খারাপ, দূরের ভালো। আমার কাছের দৃষ্টি খারাপ, এই যে তোমাদের আমি পড়াচ্ছি, আমি কিন্তু বেশিরভাগ সময় ঝাপসা দেখি। ঠিক আছে, বাট
যেহেতু টার্মগুলো আমার কাছে পরিচিত, ফলে আমি মোটামুটি আন্দাজ করতে পারি যে কী লেখা আছে। ওই জন্য অনেক সময় তোমরা দেখবে যে মাথায় পাওয়ার থাকলে, খুব ছোটো লেখা থাকলে আমি 3 কে 8 ধরে নিয়ে অনেক সময় করে ফেলি। কিছু মনে করবে না, কারণ বেসিক্যালি আমি কাছের জিনিসটা খুবই অস্পষ্ট দেখি। ঠিক আছে, হাইপার মেট্রোপিক, ওকে। এবং এটা আমার ছোটোবেলা থেকে হাইপার মেট্রোপিক। অনেকবার ডাক্তার বলেছেন চশমা নিতে, বাট আমি ইগনোর করে গেছি, যার ফলে আরও সিচুয়েশন খারাপ হচ্ছে। যাই হোক, চলো, তো কাছেরটা খারাপ, কাছের দৃষ্টি যার খারাপ বাট দূরের দৃষ্টি যার ভালো, তাকে আমরা বলে হাইপার মেট্রোপিক। ডায়াপ্টার কাকে বলা হয়? ডায়াপ্টার হচ্ছে লেন্সের পাওয়ারের একক। ঠিক আছে, লেন্সের যে পাওয়ার থাকে তার যে একক, এর একক। ঠিক আছে, ডায়াপ্টার লেন্সের পাওয়ারের একক। নেক্সট হচ্ছে মাইটোটিক কাকে বলা হয়? মাইটোটিক হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন, সমান সংখ্যক ক্রোমোজোম থাকে এই কোষ বিভাজনে, সমান সংখ্যক ক্রোমোজোম। ঠিক আছে, সমান সংখ্যক ক্রোমোজোম বলতে কী বোঝায়? এন ভেঙে দুটো এন তৈরি হয়, কিন্তু এই এন ভেঙে যখন দুটো এন তৈরি হচ্ছে তখন এই ক্রোমোজোম কিন্তু হাফ হয়ে যাচ্ছে না, সেম থাকছে। ঠিক আছে, সমান সংখ্যক ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রেস বায়োপিক। দেখো, প্রেস বায়োপিক বলতে কী বোঝায়? যার কাছের খারাপ, দেখো প্রেস বায়োপিক বলতেও বোঝায় যার কাছের খারাপ দূরের ভালো, কিন্তু প্রেস বায়োপিক আর হাইপার মেট্রোপিকের মধ্যে একটা পার্থক্য আছে, দূরের ভালো। ঠিক আছে, পার্থক্যটা কি? প্রেস বায়োপিক বয়সজনিত কারণে হয়। ঠিক আছে, এজ রিলেটেড ইস্যু, বয়সজনিত কারণে হয়, কিন্তু হাইপার মেট্রোপিক ছোটোবেলাতেও হতে পারে। প্রেস বায়োপিক নর্মালি 40 থেকে 40-এর পরই দেখা যায়। ঠিক আছে, 38, 39, 40 এই জাতীয় ক্ষেত্রে এদেরকে দেখা যায়। ঠিক আছে, এজ রিলেটেড। কিন্তু হাইপার মেট্রোপিক একজন 6 বছর, 10 বছর, 15 বছরের বাচ্চারও হতে পারে রিলেটেড। ওকে, আর একটা টার্ম আছে যেটা এখানে দেওয়া নেই। আচ্ছা বলো তো এর মধ্যে তাহলে ইম্পর্টেন্ট তাহলে কোনটা হবে? এইটা অ্যান্সার হবে। মাইটোটিক তো লেন্সের সঙ্গে সম্পর্কিত না, এটা কোষ বিভাজনের সঙ্গে সম্পর্কিত, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো সব লেন্সের সঙ্গে। ঠিক আছে, আর একটা টার্ম আছে যাকে আমরা বলি মায়োপিয়া, মায়োপিক বলে দিচ্ছি এখানে অ্যাডজেক্টিভ। মায়োপিক বা মায়োপিয়া দুটি এক হবে, যেমন হাইপার মেট্রোপিক বা হাইপার মেট্রোপিয়া, প্রেস বায়োপিক বা প্রেস বায়োপিয়া একই হবে। মায়োপিক বলতে কী বোঝায়? যার কাছের ভালো দূরের খারাপ, কাছের ভালো আর দূরের খারাপ। ঠিক আছে, সরি এটা দূরের ভালো হবে, এই যে এখানটা লিখে যেটা ভুল হয়েছে, দূরের ভালো, এটা দূরের খারাপ। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি বলি প্রেস বায়োপিকে কিন্তু কাছেরটাও খারাপ হতে পারে, দূরেরটাও খারাপ হতে পারে, দুটোই হতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবে। প্রেস বায়োপিক হচ্ছে টোটালি এজ রিলেটেড ইস্যু, তবে মেনলি প্রেস বায়োপিকে কাছেরটা খারাপ, দূরেরটা ভালো, মোটামুটি ভালো, এটাই দেখা যায়। এবার একটা জিনিস বলি, এই যে হাইপার মেট্রোপিক এক্ষেত্রে আমরা কোন লেন্স ব্যবহার করি ঠিক করার জন্য বলে দিই। এটা হচ্ছে আচ্ছা বাংলাতে লিখি, অনেকে তোমাদের অসুবিধা হয়ে যাবে। কনভেক্স মানে হচ্ছে উত্তল। ঠিক আছে, উত্তল লেন্স ব্যবহার করি, এখানে আর কিছু বলার নেই। আমি বারবার বলবো এই সিরিজটাকে ফলো করো। জেনারেল সায়েন্সে তোমাদের এনটিপিসির জন্য অন্য কোথাও যেতে হবে না। ঠিক আছে, জাস্ট এই সিরিজটাকে ফলো করে যাও, যেটা আমি করাচ্ছি এটা চলবে। ঠিক আছে, তো এটা তোমরা ফলো করো। আর তোমরা বলছো যে স্যার চ্যাপ্টার ওয়াইজ গ্রুপ ডির জন্য করাতে, আমি তোমাদের বারবার বলতে এনটিপিসিটা একটু হতে দাও। ঠিক আছে, এনটিপিসির পরীক্ষা হতে দাও তা নয়, অ্যাকচুয়ালি আমি করাবো, তবে 1-2 দিন পর পর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলে আসবে। ততক্ষণ এই সিরিজটাকে ফলো করো যারা গ্রুপ ডি, কারণ তো তোমাদের জন্য গায়ে লাগবে এটা। ঠিক আছে, তো উত্তল লেন্স ওকে গেল। আচ্ছা, এখানে ব্যবহার করা হয় বাইফোকাল লেন্স। কি ফোকাল লেন্স ব্যবহার করা হয়? বাইফোকাল লেন্স ব্যবহার করা হয় এখানে ব্যবহার করা হয় বাইফোকাল লেন্স, আর এখানে ব্যবহার করা হয় অবতল লেন্স। ওখানে বাইফোকাল কেন ব্যবহার করা? ওই যে বললাম দুটোই খারাপ অনেক সময়, বেশিরভাগ সময় দেখা যায়, ওই জন্য বাইফোকাল ব্যবহার করা, অর্থাৎ যেখানে উত্তল অবতল দুটোই আছে। ঠিক আছে, এর থেকে আর কিছু প্রশ্ন এখানে আসার নেই। চলো পরেরটাতে। বলছে যে গ্যালন কোনটিকে মাপতে ব্যবহার করা হয়? দেখো, গ্যালন আয়তন মাপতে ব্যবহার করা, মনে রাখবে 1 গ্যালন। এটা একটা আমেরিকান, তোমাদের হচ্ছে আমেরিকান ইউনিট এটা। ঠিক আছে, আমেরিকান ইউনিট, সারা বিশ্বে পরিচালিত, বাট এটা আমেরিকান ইউনিট বেসিক্যালি। তো 1 গ্যালন এটা ইকুয়াল টু কিন্তু 3.78 লিটার। ঠিক আছে, 1 গ্যালন ইকুয়াল টু কিন্তু 3.78 লিটার। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তোমরা বলেছো এত মনে রাখবো কী করে, আপনার মনে থাকে কী করে? বেসিক্যালি কি এগুলো চর্চা করলে মনে থাকে। ঠিক আছে, আমি তোমাদের আগের ভিডিওটা কথা বলেছিলাম ফিজিক্স এবং কেমিস্ট্রি, যাই হোক না কেন, বায়োলজি 2 দিন অন্তর একবার পড়লেও হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রত্যেক দিন 20 মিনিট করে রিভিশন দাও, জাস্ট 20 মিনিট। দেখো এগুলো কিন্তু বেশি কিছু না, এই স্লাইডটা খুললে ও গ্যালন মানে 3.78, এবার দিনে 2-3 বার করে বলতে হবে যে গ্যালন মানে 3.78। ঠিক আছে, তারপর যেমন ধরো আমি বললাম একটু আগে নিউটন মানে 10⁵9, নিউটন মানে 10⁵9, এগুলো একবার করে বলতে হবে। ঠিক আছে, এগুলো জাস্ট বললেই হবে, এছাড়া কিছু না বেসিক্যালি। ওকে, চলো পরের প্রশ্নে চলো।
আর একটা জিনিস তোমরা দেখছো যে সবই কিন্তু এখানে রেলওয়ের প্রশ্ন, কোনোটাই আমি বাইরে থেকে প্রশ্ন নেইনি। বাইরে থেকে কিছু প্রশ্ন আছে, সেগুলো তোমাদের করিয়ে দেবো, চিন্তা করার কারণে, কারণ সব যে প্রিভিয়াস ইয়ার থেকে রেল টুকে দেবে তা তো নয়, বাইরে থেকে প্রশ্ন আসবে। বলছি যে পেডোমিটার, ঠিক আছে, যন্ত্রটি কোনটিকে মাপতে ব্যবহার করা হয়? দেখো পেডোমিটার বেসিক্যালি আমরা যখন দৌড়ই, আমি একটা ছবি তোমাদের দিচ্ছি, জাস্ট এ মিনিট। এ দেখো, এই হচ্ছে তোমাদের পেডোমিটার, ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের পেডোমিটার। এখানে দেখো লেখা রয়েছে ক্যালোরি, কিমি, তারপর তোমাদের মাইল ইত্যাদি লেখা রয়েছে, হয়তো আমি খেয়াল করতে পারছি না, যেহেতু আমার ওই যে বললাম প্রেস বায়োপিক, সরি হাইপারমেট্রোপিক, সম্ভবত মাইল লেখা আছে। যাই হোক, তো এখানে যা লেখা আছে এগুলোই মাপা যায়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি অল দিস। তোমরা বলছে গতিবেগ তো লেখা না, অনেক সময় পেডোমিটারে গতিবেগও লেখা থাকে, মানে তুই কতটা গতিবেগে দৌড়িয়েছিলে, ঠিক আছে, এটা লেখা থাকে। এইটার নর্মাল মেশিন থাকে, গলায় কলারে ক্লিপ আকারে পাওয়া যায়, এটা যেমন ক্লিপ আকারে। তুমি চাইলে ঘড়িতে পেতে পারো, এখন স্মার্ট ওয়াচ হয়ে গেছে, তাতে পেডোমিটার অলরেডি ইনক্লুড থাকে। তোমার মোবাইলে থাকে অনেক সময় পেডোমিটার, বিভিন্ন অ্যাপের মাধ্যমে পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি অল অফ দিস মাপতেই কিন্তু কাজে লাগে। এটা বেসিক্যালি একটা যন্ত্র, স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য যন্ত্রকে ব্যবহার করা হয়। একটু ওল্ড প্রশ্ন, বাট নিয়ে নিলাম কারণ পেডোমিটার শব্দটা অনেকের কাছে অপরিচিত থাকতে পারে, সেই জন্য। পরের প্রশ্নে চলো। আচ্ছা, আগের বারে দাগ নম্বরটা কিন্তু তোমাদের 13 দাগ হবে, ঠিক আছে, 12 দাগ দুবার চলে আসছে, একটু খেয়াল রেখো। নেক্সট হচ্ছে তোমার ওজন পৃথিবীতে হচ্ছে 38 কেজি। বুধে তোমার ওজন কত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মনে রাখবে বুধে যে অভিকর্ষজ ত্বরণের মান, মানে স্মল জি, তার মান হয় 0.37 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু লিখে দিই, ঠিক আছে। বুধ, তারপরে আমাদের শুক্র, ভেনাস, ঠিক আছে, শুক্রতে জি এর মান কিন্তু পৃথিবীর একটু কাছাকাছি, 8.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট হচ্ছে আমাদের পৃথিবীর জি এর মান তোমরা সবাই জানো 9.8, এটা 8.8, এটা 9.8, এগুলো সব অ্যাভারেজ ভ্যালু, মানে অ্যাপ্রক্স ভ্যালু, ঠিক আছে, আমি রাউন্ড ফিগারে লিখছি সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, পৃথিবী। এরপর হচ্ছে মঙ্গল, কারণ এগুলো দিয়ে প্রশ্ন দিচ্ছে, এবং রেলের গ্রুপ ডিতে দেবে না, এগুলো এনটিপিসিতে মেজরলি দেয়, আবার দিতেও পারে, বলা যায় না, ঠিক আছে। 3.72, মঙ্গলের কি 3.72, একটু কম, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের সবথেকে বেশি কোথায় দেখা যায়? বৃহস্পতিতে দেখা যায়, আমরা জানি কত, 24.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এগুলো কেন বলছি? এই মাপতে কাজে লাগে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা তোমাদের ওজন হবে না, এটা তোমাদের হবে ভর, ঠিক আছে। তোমার ভর, কেজি হচ্ছে ভরের একক, পয়েন্ট টু বি নোটেড, কেজি হচ্ছে ভরের একক, ওজনের একক হচ্ছে নিউটন, কারণ ওজন একটা ফোর্স বা বল, তো বলের একক আর ওজন একক সেম হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস, চাঁদ, আমাদের চাঁদ মামা কেন বাদ যায়, ঠিক আছে। চাঁদে কত? 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কটা মনে রেখো, সব থেকে বেশি কিন্তু বৃহস্পতিতে হয়, জন্য এটা দিয়ে দিতে পারে, যখন বুধ দিয়ে দিয়েছে তখন এগুলো দিয়ে দিতেই পারে। তো কি বলেছে দেখো, তো বলেছে যে তোমাদের ভর, এখন ভরের থেকে ওজনে যাব কি করে? মনে রাখবে ভর ইন্টু জি করলেই ওজন পাওয়া যায়, কী পাওয়া যায়? ওজন পাওয়া যায়। তো বুধে বলেছে, আমাদের ভর বলেছে 38 কেজি, ঠিক আছে। তার সঙ্গে তুমি এই বুধের যে জি, সেটাকে তুমি গুণ করে দাও, 0.37 গুণ করলে তোমার এখানে পেয়ে যাবে। এখন গুণ করার চাপ, দেখো 38 স্কোয়ার জানা উচিত, ঠিক আছে, 38 স্কোয়ার তোমার জানা উচিত, 14440 হয়, ঠিক আছে, সরি 1444 হয়, অর্থাৎ একের পরে তিনটে 4 হয়, এই হচ্ছে 38 স্কোয়ার। এখন 37 স্কোয়ার বলেছে, তোমার মানে 38 ইন্টু 37 বলেছে, এর থেকে ছোট অল্প হবে, একটু নিচে নামবে, একটু নিচে কী আছে? ডি আছে, ডি অপশন কারেক্ট, ব্যাস মিটে গেল। 38, এটাকে তুমি 38 ধরে নাও, 38 এটাকে 38 ধরে নাও, 38 স্কোয়ার কী হবে? এইটা হয় 1444 হয় 38 স্কোয়ার, ঠিক আছে। এখন 1444 কাছাকাছি ভ্যালু কী আছে? এখন পয়েন্ট কেন আসবে? এখানে পয়েন্ট আছে, এই যে পয়েন্ট আছে, তাই দুটোর আগে পয়েন্ট চলে আসবে, মানে এটা যদি করি তাহলে 14.44 চলে আসবে, অ্যান্ড 14.3 এখানে অ্যান্সার আছে, 33 কারেক্ট অ্যান্সার। 38 স্কোয়ার তো জানা উচিত, মিনিমাম 50, মানে 49 অব্দি স্কোয়ার মুখস্থ থাকার কথা, তোমরা এনটিপিসি পরীক্ষা দিতে যাচ্ছ। চলো পরের প্রশ্ন। এটা একটু তোবড়ানোর প্রশ্ন, গ্রুপ ডি, এনটিপিসিতে পড়েছে 2016, এটা কিন্তু গ্রুপ ডিতে আসার মতো প্রশ্ন, ঠিক আছে। বলছে তোমাদের ভর পৃথিবীতে 60 কেজি হলে চাঁদে ভর কত? কিছুই নয়, যা আসবে, ঠিক আছে, অনেকে কী করে এর 1/6 করে দেয় এবং করে দিয়ে 10 বের করে দিয়ে চলে আসে, এটা নট কারেক্ট অ্যান্সার, কারণ তোমাকে দেওয়া রয়েছে ভর, বার করতে বলেছে ওজন, পয়েন্ট টু বি নোটেড, দেওয়া রয়েছে কি ভর, এবং কোথায় দেওয়া রয়েছে? পৃথিবীতে দেওয়া রয়েছে, আগেরবারের মতনই, ভর 60 কেজি, তো পৃথিবীতে কত, দেখো, মানে চাঁদে কত, দেখো পৃথিবীতে ওজন কত হবে সেটাকে বার করি, তার 1/6 করে দিলে বেরিয়ে যাবে। পৃথিবীতে ওজন হবে 60 ইন্টু 9.8, কারণ আমরা কী বললাম, ওজন বার করার জন্য কী করি? ভরের সঙ্গে জিকে গুণ করি। এখানে কার
ভর বার করছি আমরা? পৃথিবীর ভর বার করছি, পৃথিবীতে ওজন বার করছি। ভর তো একই থাকে না, দেখো ভর কিন্তু চেঞ্জ হয় না, মনে রাখবে। যেখানে যাও না কেন ভর একই থাকবে, ওজন চেঞ্জ হয়। অলওয়েজ রিমেম্বার, ভর ইজ আ ফান্ডামেন্টাল থিং এবং ইট ক্যান নট বি চেঞ্জড হোয়ার এভার ইউ গো। কারণ তোমার ভেতরে যা যা আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে না তুমি এখান থেকে চাঁদে গেলে, ঠিক আছে? কিন্তু ওজন চেঞ্জ হবে। ওজন ইজ এ ফোর্স, বল, ঠিক আছে? এবং চেঞ্জ হবে এবং এটা নিউটনে পরিণত হবে। ভর ইন্টু জি করলে আমরা নিউটন পাই, এখানে আমরা নিউটন পাবো, ঠিক আছে? এটাকে নিউটন পাবো। তো ভর হচ্ছে 60, জি হচ্ছে আমার কত 9.8। এটা পৃথিবীতে গেল, চাঁদে গেলে কি করব? চাঁদে ওজন কী হবে? এখানে যা আছে তার 1/6 করে দাও। তার কী করো? তার তুমি 1/6 করে দাও। কেন 1/6 করবে? কারণ পৃথিবীতে জি এর যা মান, চাঁদের তার মান ওই যা মান তার 1/6, মানে এই যে এইটা হচ্ছে চাঁদের মান। 9.8 হচ্ছে পৃথিবীর জি এর মান, তার 1/6 করলে আমরা চাঁদের মান পাবো। সেটা কত? এইটাই। এবার এটা ডাইরেক্ট গুণ করো। এবার দেখো 60 দেওয়া রয়েছে, সো আমরা ওইখানে গুণ না করে এদিকে গুণ করে দিই না, তো 98। এবং এটা কী হবে? নিউটনে যাবে। অনেক সময় অ্যান্সারে 98 কেজি থাকে, 98 নিউটন থাকে। 98 নিউটন অ্যান্সার করবে যদি ওজন বলা হয়। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে। আর চাঁদের মান কত হয় দেখো 9.8, একে যদি তুমি 6 দিয়ে ভাগ করো লামসাম তুমি পাবে, দেখো 6 লং 96, তো 9.8/6 করলে 1.6 সামথিং পাবে তুমি, ঠিক আছে? তো এটাই হচ্ছে চাঁদের মান, এটা অ্যাপ্রক্স ভ্যালু। ক্লিয়ার হয়েছে? এটা কি? এটা অ্যাপ্রক্স ভ্যালু, এটা অ্যাপ্রক্স ভ্যালু, অ্যাপ্রক্সিমেশনের চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এইটা হচ্ছে চাঁদ, একটু আগে লিখে দিয়েছিলাম। তো তুমি এখানে 9.8-এর জায়গায় 9.8 ইন্টু 1/6-এর জায়গায় তুমি 1.6 ডাইরেক্ট 60-এর সঙ্গে গুণ করতে পারো, কিন্তু সেটা করলে একটি এদিক ওদিক হয়ে যাবে, ওই জন্য তুমি এটা করো, বেটার অ্যান্সার পাবে। পরেরটায় চলো। বলছে নিচের কোনটি ভুল বিবৃতি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ভেরি হাইপার লেভেল কোশ্চেন্স, ঠিক আছে? এবং এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতেও 2018-তে এসেছে এই সেম প্রশ্ন। এটা এই জন্য ভেরি ইম্পর্ট্যান্ট ফর রেলওয়ে গ্রুপ ডি 2। তো কী বলছে দেখো, বলছে যে তোমাদের কোনটি ভুল বিবৃতি? বলছে মহাকর্ষীয় ত্বরণ অর্থাৎ পৃথিবীর মহাকর্ষীয় ত্বরণ, যাকে আমরা জি বললাম, সেটা বস্তুর আকৃতি আকার হবে। এটা বস্তুর আকৃতি আকার এবং ভরের উপর নির্ভর করে না। মনে রাখবে জি এর মান হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, জি এর মান হচ্ছে পৃথিবীর নির্দিষ্ট মান, পৃথিবীর মান হচ্ছে জি এর মান। এটা পৃথিবীর বস্তুর ওপর কিছু ম্যাটার করে না এটা। তো এটা কিন্তু আমাদের ঠিক, এই যে বিবৃতি দেওয়া রয়েছে এটা কিন্তু কারেক্ট, এটা হচ্ছে আমাদের ঠিক, ঠিক আছে? নেক্সট বলছে মহাকর্ষীয় ত্বরণ মেরুতে সর্বাধিক, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ব্যাপার, মনে রাখবে যে কেন মেরুতে সর্বাধিক সেটা বলে দিই। যদি পৃথিবীর যদি আকার দেখো, পৃথিবীর আকার কিন্তু অনেকটা এরকম। পৃথিবীর আকার কি? অনেকটা এরকম, রাইট? অনেকটা এরকম। যার মেরু অঞ্চল চাপা, তাই না? পৃথিবীর আকার এরকম হয় না? যার মেরু অঞ্চল চাপা আর নিরক্ষীয় অঞ্চল ফোলা, ঠিক আছে? এবার আমি যদি এখানে একটা ডট দিই, তুমি দেখো ভালো করে বুঝবে, একটা জিনিস বলি, আমি একটা ডট দিই, তুমি দেখো এই জায়গায় তোমাদের ডিস্ট্যান্স বেশি হবে নাকি এই ডিস্ট্যান্সটা তোমাদের বেশি হবে? তোমরা বলো, লাল ডিস্ট্যান্সটা বেশি না এই ডিস্ট্যান্সটা বেশি? কোন ডিস্ট্যান্স বেশি? এর ওপরে তো মেরু আছে, ঠিক আছে? আমি এবার কালোতে চলে যাই। ওপরে তো তোমাদের মেরু আছে, ময়কারে মেয়ে। এখানে তো তোমাদের নিরক্ষীয় আছে, দন্তাসিনী। তাহলে তোমরা বলো এই যে পয়েন্টটা দিচ্ছে, এই পয়েন্টটার থেকে মেরু অঞ্চলের ডিস্ট্যান্স বেশি, নিরক্ষীয় অঞ্চলের ডিস্ট্যান্স বেশি? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মেরু অঞ্চলের ডিস্ট্যান্স কিন্তু কম হবে, নিরক্ষীয় অঞ্চলের ডিস্ট্যান্স কিন্তু বেশি হবে। মনে রাখবে সারফেস অর্থাৎ পৃষ্ঠতল, ঠিক আছে? পৃষ্ঠতলের দূরত্ব যত বেশি জি এর মান তত কম হবে। পৃষ্ঠতলের দূরত্ব মানে এখানে পৃষ্ঠতলের দূরত্ব কম, তো জি এর মান সর্বাধিক হবে। ওই জন্য মেরু অঞ্চলে সর্বাধিক হয়, নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন হয়। ক্লিয়ার হয়েছে আশা করি? তো এখানে যেটা বলেছে এটা দুটোই কারেক্ট, এটাও ঠিক, এটাও ঠিক, ঠিক আছে? এবার বলছে এই দেখো লিফটের প্রশ্ন এসে গেছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন করি কোথায়? আমার তো জায়গাই কম এখানে, চলো দেখা যাক। মনে রাখবে একটা জিনিস ছোটো করে দেখিয়ে দিই, ঠিক আছে? ধরো একটা লিফট আছে, ঠিক আছে? এই লিফট ওপর দিকে উঠছে, এই লিফট ওপর, এল ফর লিফট, আচ্ছা লিখছি না, লিফট ওপর দিকে উঠছে এবং এটা কনস্ট্যান্ট স্পিডে উঠছে, মানে স্থির স্পিডে, স্থির গতিবেগ, স্থির গতি, এইটা লিখলাম, ছোটো করে লিখেছি, স্থির গতিবেগে উঠছে, ঠিক আছে? তখন ওয়েটে, ডব্লিউ বলে লিখছি, ওয়েটে নো চেঞ্জ, এনসি, ওয়েটে কী হবে? নো চেঞ্জ, কোনো পরিবর্তন আসবে না, স্থির গতিবেগে উঠছে, নির্দিষ্ট, শুরুতে যা ছিল শেষেও তাই। 3.7 কিলোমিটার পার আওয়ার গতিবেগে উঠছে, শেষেও 3.7 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গিয়েই থামছে, একদম কনস্ট্যান্ট স্পিড। তো তোমার যা ওয়েট 60 কেজি, তুমি 60 কেজি অনুভব করবে, কোনো কিছু ওয়েট বেশি অনুভব করবে না। কিন্তু তুমি যদি স্পিড বাড়িয়ে দাও, ধরো এখানে গতিবেগ ছিল ভি, এখন তুমি v⁻³ করে দিয়েছো, অর্থাৎ গতিবেগ বাড়িয়ে দিয়েছো। শুরুতে গতিবেগ 0 ছিল, পয়েন্ট টু বি নোটেড, এখন গতিবেগ তুমি ভি এর মাথায় কিউব করে দিয়েছো, অর্থাৎ গতিবেগ বেড়ে যাচ্ছে।
গতি অর্থাৎ অ্যাক্সেলারেশনে চলছো, মানে হিসেবে অনুযায়ী তুমি ত্বরণে চলছো, পয়েন্ট টু পি নোটে ত্বরণে চলছো, ঠিক আছে। তখন মনে রাখবে ওয়েট তোমার বৃদ্ধি পাবে, মানে তুমি ওয়েটকে বৃদ্ধি অনুভব করবে। বডি দধায় অশ্রী, ওয়েটকে তুমি কী অনুভব করবে? বৃদ্ধি অনুভব করবে। ঠিক সেম যদি তুমি নাবো, ঠিক আছে, এবং তুমি যদি ত্বরণে নাবো, মানে ভি কিউব যেটা ওখানে লিখে দিয়েছি, তাহলে তুমি ওয়েট কম অনুভব করবে, হ্রাস। কেন? তুমি নাবছো, ঠিক আছে, ওয়েট তুমি কী অনুভব করবে? কম। তোমার যদি 60 কেজি হয়, তাহলে যা এখানে দেওয়া থাকবে সেই মান অনুযায়ী তুমি কম অনুভব করবে। 35 কেজি অনুভব করতে পারো, 30 কেজি অনুভব করতে পারো, অর্থাৎ কম অনুভব করবে। কিন্তু একটা ব্যাপার আছে, কনে করি ব্যাপারটা হচ্ছে, যদি তুমি তোমার লিফট ছিঁড়ে গেছে, সাপোজ নিচে করে দিচ্ছি, তোমার লিফট কী হয়ে গেছে? ধরো তোমার লিফট ছিঁড়ে গেছে, লিফট ছেঁড়া, লিফটের দড়ি কী হয়ে গেছে? ছিঁড়ে গেছে, ঠিক আছে, লিফট ছিঁড়ে গেছে, তোমার লিফট ছিঁড়ে গেছে, পয়েন্ট টু বি নোটেড, লিফট ছিঁড়ে গেছে, ঠিক আছে। তখন তোমার কিন্তু মানে এটাকে বলা হয় ফ্রি ফল, এটাকে কী বলা হয়? ফ্রি ফল, পয়েন্ট টু বি নোটেড, এটাকে কী বলা হয়? ফ্রি ফল, ঠিক আছে, একে ফ্রি ফল বলা হয়। ফ্রি ফলে কিন্তু কেবলমাত্র জি কাজ করে, অন্য কোনো বাধা কাজ করে না, কেবলমাত্র কে কাজ করছে? জি, মানে পৃথিবীর যে টান সেটা তুমি অনুভব করবে, এবং কোনো বাধা কাজ করছে না। যখন কোনো বাধা কাজ না করে তখন ওয়েট আমরা জিরো ফিল করি। কী ফিল করি? জিরো, ঠিক আছে। এমনি মনে রাখবে, ওপরে গেলে বাড়ে, নিচে এলে কমে, আর এটা তো দড়ি মড়ি ছিঁড়ে পড়ছো, সো এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, ভর কিন্তু জিরো হয় না, ভর ক্যান নট বি জিরো, কোনো ক্ষেত্রেই ভর কিন্তু কখনো জিরো হবে না। ওয়েট জিরো হতে পারে, ভর ক্যান নেভার বি জিরো, কারণ তোমার ভেতরে যা পদার্থ আছে সেগুলো তো কমে যাবে না, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? এটা ভেরি ইম্পর্টেন্ট, এই 3 জিনিস মনে রাখবে। লিফটের জড়ি ছিঁড়ে গেলে তুমি ওয়েট জিরো অনুভব করবে, কারণ তুমি ফ্রি ফলে পড়ছো, কোনো বাধা সেখানে কাজ করছে না। আমরা ওয়েট অনুভব করি কেন জানো? কারণ বাধা কাজ করে, তাই। ক্লিয়ার হয়েছে? সেই জন্য সেই বাধাটা আমাদেরকে যেদিকে যাচ্ছি সেদিকে যেতে বাধা দেয়, সেই জন্য আমরা ওয়েট ফিল করি। হয়েছে ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, অনেক বুঝিয়ে দিয়েছি। পরের প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত কোন যন্ত্র দ্বারা শব্দের তীব্রতা পরিমাপ করা হয়? রিয়েলি সরি যে এটা একটু ছোটো করে লেখা হয়ে গেছে, একটু বড় করলে হতো স্লাইডটা। তো তোমরা আপাতত দেখে না, পরের স্লাইডটা তোমাদের যেমন চলছিল একটু বড় করে দেবো। তো নিম্নলিখিত কোন যন্ত্র দ্বারা শব্দের তীব্রতা পরিমাপ করা যায়? ঠিক আছে, দেখো শব্দের তীব্রতা পরিমাপ করা যায়, এখানে তোমাদের অ্যান্সার হবে তোমাদের অডিওমিটার, ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। অডিওমিটার দ্বারা কিন্তু তোমাদের শব্দের তীব্রতা কিন্তু তোমাদের পরিমাপ করা যায়, ঠিক আছে। আচ্ছা, হাইগ্রোমিটার কী কাজ করে? হাইগ্রোমিটার হচ্ছে তোমাদের বাতাসে যে আর্দ্রতা থাকে, ঠিক আছে, হাইগ্রো শব্দের অর্থ হচ্ছে বাতাসে আর্দ্রতা, তো হ্যাঁ, বাতাসের যে আর্দ্রতা থাকে সেটা মাপার জন্য হাইগ্রোমিটার ব্যবহার করা হয়, আর্দ্রতা। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের অডিওমিটার, এটা তো বললাম শব্দের তীব্রতা, ঠিক আছে। অ্যামিটার আর গ্যালভানোমিটার কী কাজে লাগে? অ্যামিটার আর গ্যালভানোমিটার দুটো ডিফারেন্ট কাজে তোমাদের লাগে। দেখো এই যে অ্যামিটার আর গ্যালভানোমিটার, এই দুটো সেমই জিনিস অ্যাকচুয়ালি। আগে অ্যামিটার বলা হতো, এখন গ্যালভানোমিটার বলা হয়। কী মাপা হয় অ্যামিটার বা গ্যালভানোমিটার দিয়ে? এটাকে বলা হয় কারেন্ট মাপা হয়, ঠিক আছে, তড়িৎ প্রবাহকে মাপা হয়, ঠিক আছে, তড়িৎ প্রবাহ। ওকে, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ভোল্টামিটার, ঠিক আছে, সরি ভোল্টামিটার নয়, ভোল্ট মিটার, নট ভোল্টামিটার, ইট ইজ ভোল্ট মিটার, ঠিক আছে, ভোল্ট মিটার। তো ভোল্ট কিসের একক? আমরা জানি বিভব পার্থক্যের একক। তো ভোল্ট মিটার দিয়ে কী মাপা হয়? বিভব পার্থক্য মাপা হয়, ঠিক আছে, বিভব পার্থক্য তোমাদের মাপা হয়। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কী হবে তোমাদের? অডিও মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা জিনিস, আমি তো বললাম ভোল্ট মিটার বিভব পার্থক্য মাপে, তো ভোল্টামিটার কী মাপে? দুটো কিন্তু আলাদা, অনেকে গুলি ফেলবে না, এখানে টা আছে, এখানে টা নেই। ভোল্টামিটার, ঠিক আছে, এটা কী মাপে? এটা হচ্ছে তড়িৎ আধান মাপে, ঠিক আছে, তড়িৎ আধান, ইলেকট্রিক চার্জকে মাপে, ঠিক আছে। একটা সার্কিটের মধ্যে দিয়ে একটা সার্কিটের মধ্যে দিয়ে কতটা তড়িৎ আধান যাচ্ছে, ঠিক আছে, তাকে মাপে। এটা কিন্তু একে কুলম্ব মিটারও বলা হয়, যেহেতু তড়িৎ আধানের যে তোমাদের ইউনিট একক সেটা হচ্ছে কুলম্ব হয়, একে কুলম্ব মিটারও কিন্তু বলা হয়। এটা মনে রাখবে, এটা স্টুডেন্টরা কিন্তু অনেক সময় গোলায়, আমি উচ্চারণে এখানে ভুল করলাম সেই জন্য তোমাদের বলে দেওয়া। এটা ভোল্ট মিটার বিভব পার্থক্য মাপে, ভোল্টা মিটার কিন্তু এইটা মাপে, দুটো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, আরও কিছু কিছু মিটার হয়, যদি এখানে বলে দিতে পারতাম ভালো হতো, যেমন তোমাদের, আচ্ছা দেখি প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন থাকে বলে দেবো, ঠিক আছে, এটা এখানে এইটুকু মনে রাখো। চলো পরেরটায় চলো। দেখো এখানে বড় করে দিয়েছি, তো বৈদ্যুতিক ঘনত্ব বা ইলেকট্রিক ডেন্সিটি এর একক কী? দেখো ইলেকট্রিক ডেন্সিটি যে একক হয় সেটা হচ্ছে অ্যামিটার মিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে। জাস্ট আ মিনিট, এখানে ওহম ফ্যারাড দেওয়া রয়েছে, কুলম্ব মিটার দেওয়া রয়েছে, কিন্তু এটা তো দেওয়াই নেই, ঠিক আছে। সো এটা হবে তোমাদের
অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, এটা তোমাদের হয়, ঠিক আছে। এটাকে কী বলা হয়? অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এইটা তোমাদের হওয়া উচিত, এখানে তো অ্যান্সারে নেই। এইটা দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। অ্যাম্পিয়ার মিটার পার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার বলতে কী বোঝায়? অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, দেখো অ্যাম্পিয়ার কিসের একক? আমরা সবাই জানি, কালো ইউজ করি। অ্যাম্পিয়ার কিসের একক? আমরা সবাই জানি অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক, ঠিক আছে, তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহ। মিটার স্কোয়ার কিসের একক? আমরা জানি ক্ষেত্রফলের একক, ঠিক আছে, ক্ষেত্রফল মিটার স্কোয়ার হয়, ঠিক আছে। এটা একটা তোমাদের পেপার শিট, তার এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা কী পাই? মিটার স্কোয়ার পাই, দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার, ক্ষেত্রফল পেয়ে যেতাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মিটার স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলের একক। তার মানে বেসিক্যালি কী বোঝাচ্ছে? প্রতি একক ক্ষেত্রফলে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা বলি ইলেকট্রিক ডেনসিটি। প্রতি একক ক্ষেত্রফলে, অর্থাৎ এক ক্ষেত্রফলে 1 মিটার স্কোয়ারে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, কতটা অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাকে আমরা কী বলি? বৈদ্যুতিক ঘনত্ব। ক্লিয়ার হয়েছে আশা করি? তো দিস অল আর নট দ্য অ্যান্সার। এবার এখানে এগুলো কি খায় না মাখে একটু বলে দিই। দেখো কুলম্ব পার মিটার স্কোয়ার, দেখো কুলম্ব সেই ক্ষেত্রফল, সরি মিটার সেই ক্ষেত্রফলের একক, মানে মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের একক, এটা ক্ষেত্রফল, এখান দিয়ে বার করা যায়। কুলম্ব কি? চার্জের একক। কিসের চার্জ? তড়িতের চার্জ, চার্জের একক, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল দিয়ে কতটা তড়িতের চার্জ যাচ্ছে, কি বললাম? একক ক্ষেত্রফল দিয়ে, এক ক্ষেত্রফল দিয়ে কতটা তড়িতের চার্জ যাচ্ছে, সেটাকে বলা হয় কুলম্ব পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এটাকে বলা হয় সারফেস চার্জ ডেনসিটি, হয়তো এটাকে এইভাবে দিয়ে দিয়েছে। এটাকে, এটার যে ইংলিশ হয় সেটা হচ্ছে পৃষ্ঠতলীয় আধানের ঘনত্ব, ঠিক আছে। পৃষ্ঠতল, সারফেস মানে পৃষ্ঠতল, ঠিক আছে। চার্জ, দেখো এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন পড়েছে, চার্জ ডেনসিটি, ঠিক আছে, ডেনসিটি, ওকে। সারফেস চার্জ ডেনসিটি একক হচ্ছে এইটা। কুলম্ব কিসের একক? আমরা জানি তড়িতের চার্জের একক, তো চার্জ বলে ছেড়ে দিলাম। আচ্ছা, ফ্যারাড কিসের একক? দেখো এটা হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিট্যান্সের একক, মানে একটি বডি কতটা তড়িৎ ধরে রাখতে পারে, ঠিক আছে। একটি বডি, এটা তো রোধের একক, তোমরা জানো, এটা লিখিয়ে দিলাম, ওপরে জায়গাটা ফাঁকা রাখলাম। একটি বডি কতটা তড়িৎ আধান ধরে রাখতে পারে, তড়িৎ আধান, ঠিক আছে, ধরে রাখতে পারে, ধরে রাখতে পারে, এটাকে আমরা কি বলি? এগুলো করে যেও প্লিজ, আমি বারবার বলবো, এটাকে কি বলে? এটাকে বলা হয় ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, ক্যাপাসিট্যান্স, ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স বলা হয় একে, ওকে। এটা মাথায় রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে। আচ্ছা, আর একটা জিনিস, এই যে বৈদ্যুতিক ঘনত্ব, একে বড় হাতে জে দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। জুলকেও জে দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু একেই জে দিয়ে, বড় হাতে জে দিয়ে একে প্রকাশ করা হয়, ঠিক আছে, মনে রাখবে। চলো আমরা 19 নম্বর দাগে যাব। বলছে নিচের কোনটি পদার্থিক বাহ্যিক ধর্ম নয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, মনে রাখবে। দুই টাইপের ধর্ম হয়, একটা হচ্ছে বাহ্যিক আর দুই হচ্ছে আভ্যন্তরীণ, দুই হচ্ছে কি? আভ্যন্তরীণ, ঠিক আছে। অনেকে এর সাথে আর একটা ধরনের ধর্ম হয়, এটা হচ্ছে দুটো ধর্ম হলো, ঠিক আছে। আর একটা ধর্ম হয় যেটা হচ্ছে আমাদের বলি, যাকে আমরা বলি ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, ঠিক আছে। দুটো জিনিস কিন্তু আলাদা, ভৌত আর রাসায়নিক ধর্ম, ঠিক আছে। এই দুটো জিনিস অনেক সময় এক জায়গায় আমরা করে বলি বটে, কিন্তু দে আর নট সেম, ঠিক আছে, দে আর ডিফারেন্ট। অনেক সময় অনেক ভৌত ধর্মও কিন্তু আভ্যন্তরীণ ধর্ম হয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু মাথা রাখবে। তো ডিস্টিংক্ট আছে দুটোর মধ্যে। তো বাহ্যিক, এটা ইংরাজি হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি, ঠিক আছে, ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি। এখানে তোমাদের বলছে নিচের কোনটি বাহ্যিক ধর্ম নয়, কোনটা, ঠিক আছে। দেখো আকার বাহ্যিক ধর্ম, আকার বাহ্যিক ধর্ম কেন? কারণ খেয়াল করো, আকার কেন বাহ্যিক ধর্ম? কারণ আকার চেঞ্জ হয়, তাই না? বস্তুর আকার কী হতে পারে? চেঞ্জ হতে পারে, ঠিক আছে। সো আকার বাহ্যিক ধর্ম, ধরো ইঁট রয়েছে, ইঁটকে তুমি ভাঙো তাহলে সেম ফর্মেটে থাকবে, আকার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ভর হচ্ছে বস্তুর, দেখো ভর, তুমি যত বেশি পদার্থ অ্যাড করবে ভর তত বেড়ে যাবে, ইয়েস অর নো বলো। যত বেশি তুমি পদার্থ অ্যাড করবে ভর তত বেড়ে যাবে, মানে পদার্থের পরিমাণের ওপর নির্ভর করছে না কোনটা? পদার্থের পরিমাণের ওপর,
পদার্থের পরিমাণের ওপর কোনটা নির্ভর করছে না? ওপর নির্ভর করে তাকে আমরা বলি বাহ্যিক ধর্ম। তাকে আমরা কি বলি? বাহ্যিক ধর্ম। এই লেখাই আছে এখানে, এটা না লিখলেই হতো। পদার্থের পরিমাণের ওপর নির্ভর করে যেটা, তাকে আমরা বাহ্যিক ধর্ম বলি। আকার, দেখো আকার, পদার্থের আকার ভেঙে দাও, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জুড়ে দিলে আকার অন্যরকম হয়ে যাবে। সো আকার তো বাহ্যিক, ভরও বাহ্যিক। যত বেশি পদার্থ অ্যাড করবে তত ঘনত্বও বাহ্যিক। দেখো ঘনত্ব তুমি কী করো, ঘনত্ব হচ্ছে ডেনসিটি অফ দ্য প্রপার্টি। আচ্ছা একটা জিনিস বলি, ঘনত্ব, দেখো ঘনত্ব কেন বাহ্যিক বলে দিই, সেটা হচ্ছে তুমি যত বেশি পদার্থ অ্যাড করবে তত ঘনত্ব বাড়বে, ঠিক আছে? সো ঘনত্বকে বাহ্যিক বলা হচ্ছে। রঙকেও অনেক সময় দেখো এই ঘনত্ব আর রঙ এই দুটো নিয়ে ক্রিটিক্যালি মানে বলতে পারো যে মতের অমিল হয়। অনেকে বলে যে ঘনত্ব স্যার কী করে বাহ্যিক হবে, জলের ঘনত্ব কত? তখন তো আমরা একটা প্রপার জিনিস বলি, এর ঘনত্ব কত, আমরা তো প্রপার বলি, আমরা তো বলি না এই পরিমাণে এই, ওই পরিমাণে এই। কিন্তু মনে রাখবে উষ্ণতা কমা বা বাড়া করলে ঘনত্ব কমে বা বাড়ে, উষ্ণতা কমা বা বাড়া করলে ঘনত্ব কমে বা বাড়ে, ঠিক আছে? এই জন্য এটাকে বাহ্যিক ধর্ম বলা হয়। কিন্তু রং কিন্তু বাহ্যিক নয়, রং বাহ্যিক নয় এই কারণে, দেখো রং কিন্তু চেঞ্জ হয় না। ধরো দুধের রং সাদা, সেটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে? পদার্থের পরিমাণের সাথে কি রং চেঞ্জ হয় বলো তোমরা? পদার্থের পরিমাণের সাথে কি রং চেঞ্জ হয়? একটা বালতিতে তুমি জল ঢাললে, বিশুদ্ধ জল ঢাললে, যা কারণ জল বলতে বিশুদ্ধ জলই ধরবো, আরও জল ঢাললে, আরও জল ঢাললে, তো জলের রং কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। সেইটা কিন্তু বাহ্যিক ধর্ম নয়। এটা কিন্তু তোমাদের পদার্থের রং কিন্তু বাহ্যিক ধর্ম নয়। এবার অনেকে অ্যান্সার ঘনত্বও নিতে পারে, কিন্তু ঘনত্ব আমার মতে ঘনত্ব উইল নট বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? রং এখানে কিন্তু পদার্থের বাহ্যিক ধর্ম নয়, কারণ রং চেঞ্জ হয় না, ঠিক আছে? এবার বাহ্যিক ধর্ম আর আভ্যন্তরীণ ধর্মের সঙ্গে ভৌত রাসায়নিক ধর্মের কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? ভৌত রাসায়নিক ধর্মের কিন্তু পার্থক্য আছে। অনেকে বলবে ঘনত্ব কিন্তু আভ্যন্তরীণ ধর্ম, আমি মেনে নিচ্ছি, আমি বলছি তো বারবার যে ঘনত্বকেও আভ্যন্তরীণ ধর্ম হিসেবে ধরা যায়, কারণ কোনো একটা নির্দিষ্ট জিনিসের ঘনত্ব নির্দিষ্টই হয়, ঠিক আছে? এদিক ওদিক হয় না। কিন্তু উষ্ণতা বাড়া বা কমার সাথে সাথে ঘনত্ব পরিবর্তন হয়, সেই জন্য একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো জিনিসের ঘনত্বকে ধরা হয়। উষ্ণতা মানে যখন ঘনত্ব আমরা বলি তখন আমরা কিন্তু উষ্ণতা মেনশান করে বলি, পয়েন্ট টু বি নোটেড। জলের ঘনত্ব উষ্ণতা মেনশান করে বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি। ওই জন্যই ঘনত্বকে বাহ্যিক ধর্ম হিসেবে ধরা উচিত আমি বলবো, ঠিক আছে? রঙকে নয়। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো 20 দাগে। আচ্ছা, হিলিয়াম গ্যাস কোন গ্যাসের তুলনায় হালকা? এটা পরের প্রশ্ন। হিলিয়াম গ্যাস কোন গ্যাসের তুলনায় হালকা? দেখো অ্যাকচুয়ালি এই প্রশ্নটা একটু রং আছে, কিন্তু রেল এই প্রশ্নটাকে দিলে তোমরা বায়ু অ্যান্সার করবে। কী অ্যান্সার করবে তোমরা? বায়ু। বেসিক্যালি হিলিয়াম কিন্তু নাইট্রোজেনের তুলনায় হালকা হয়, অক্সিজেনের তুলনায় হালকা হয় অ্যাজ পার কেমিক্যাল প্রপার্টিজ। কিন্তু হাইড্রোজেনের তুলনায় কিন্তু হিলিয়াম হালকা না। মনে রাখবে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন নিজে হালকা হিলিয়ামের তুলনায়। হাইড্রোজেন কিন্তু বেশি হালকা, বেশি হালকা। হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবই কিন্তু হিলিয়ামের তুলনায় ভারী। কিন্তু এখানে বায়ু কেন নেওয়া হয়? কারণ বায়ু হচ্ছে বলতে পারো মেনলি বায়ুকে অক্সিজেন বলা হলেও বায়ু কিন্তু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদির মিশ্রণ, সেই জন্য বায়ুকে এখানে নেওয়া হয় অ্যান্সার হিসেবে, ঠিক আছে? পরের প্রশ্নে চলো। ফিউশন বিক্রিয়া নিচের কোনটাতে হয়? আমরা জানি ফিউশন বিক্রিয়া কিন্তু হয় তোমাদের পারমাণবিক বোমায়। ভেরি ইম্পর্ট্যান্ট, পারমাণবিক বোমায় কিন্তু আমরা ফিউশন বিক্রিয়াকে দেখতে পাই, ঠিক আছে? কি ফিউশন বলতে কি বোঝায়? যেটা লাইট ওয়েট অর্থাৎ হালকা, ঠিক আছে, হালকা অ্যাটম তাদেরকে যোগ করা হয়, করে ভারী অ্যাটমে কিন্তু চেঞ্জ করা হয়, ভারী অ্যাটমে পরিবর্তন করা হয়, ঠিক আছে? মেনলি মনে রাখবে এক্ষেত্রে হাইড্রোজেনের ডাইটোরিয়ামকে এবং টিট্রিয়ামকে ব্যবহার করা হয়, ডাইটেরিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে ভারী হাইড্রোজেন, ডাইটেরিয়ামকে ভারী হাইড্রোজেন বলা হয়, ভারী হাইড্রোজেন, ঠিক আছে? এর যে তোমাদের অ্যাটমিক নাম্বার সেটা হয় 2, মানে মাস নাম্বার, বডি অ্যাটমিক নাম্বার না, মাস নাম্বার, ঠিক আছে? ভর সংখ্যা কত হয় হাইড্রোজেনের ভর সংখ্যা, এই হাইড্রোজেনের ভর সংখ্যা কত হয় 2, একে এইভাবে লেখা হয় 2/1H, এইভাবে লেখা হয় ডাইটোরিয়ামকে, ঠিক আছে? তো দুটো ডাইটোরিয়াম নিয়ে হিলিয়াম তৈরি করা হয়, কী তৈরি করা হয়? হিলিয়াম তৈরি করা হয় 3/2He, এইভাবে লেখা হয়। এইভাবে তোমার দিয়ে দিতে পারে, দুটো এরকম লিখে দিতে পারে 2/1H প্লাস 2/1H ইকুয়াল টু তোমাদের দিতে পারে কী হবে, ড্যাশ পূরণ দিতে পারে 3/2He দিতে পারে, ঠিক আছে? এবং এর সাথে সাথে আরও কী বেরোয়? এর সাথে সাথে একটা নিউট্রন বেরোয় এবং তার সাথে সাথে এনার্জি বেরোয়, এনার্জিকে ডেল্টা আকারে প্রকাশ করা হয়, এনার্জি বেরোয়, ঠিক আছে? তো আমি এখানে এনার্জি বলি লিখে দিচ্ছি, এনার্জি,
ঠিক আছে, তার সঙ্গে কী বেরোয়, এনার্জি বেরোয়, ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি বেরোয়। ঠিক আছে, এটা পারমাণবিক বোমায়, হাইড্রোজেন বোমায়, হাইড্রোজেন বোমায় ব্যবহার করা হয়। ঠিক আছে, হাইড্রোজেন বোমাতে ব্যবহার করা হয়। ওকে, এবং এইটাকে কন্ট্রোল করা যায় না, ইট ইজ আনকন্ট্রোলেবল। এইটাকে কিন্তু কন্ট্রোলই করা যায় না, দিস ক্যান নট বি কন্ট্রোলেবল। ঠিক আছে, দিস ক্যান নট বি হোয়াট, দে ক্যান নট বি কন্ট্রোলেবল। ঠিক আছে, একে কন্ট্রোলই করা যায় না। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার আমরা ফিউশনে যাব। চলো, ফিউশন তো হলো, ফিউশন কি না, হোয়াট ইজ ফিউশন? জানো আমরা যে ফিউশন আছে আর ফিউশন আছে। ফিউশন, ফয়সি তালবস্য দন্তান্ন, ফিউশন, এটাকে কিন্তু বৈদ্যুতিক চুল্লি বা পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা হয়, পারমাণবিক বিদ্যুৎ চুল্লিতে ব্যবহার করা হয়, বিদ্যুৎ চুল্লিতে ব্যবহার করা হয় এইটাকে। ঠিক আছে, এখানে কী হয়, ওটা কি করলাম, হালকা যুক্ত করে ভারী করছি, আর এখানে ভারী ভেঙে হালকা হয়। ঠিক আছে, এখানে বেসিক্যালি কী হয়, ভারী ভেঙে হালকা তৈরি হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। ওকে, এবার দেখো, তোমাদের যদি এগুলো ডিটেলে পড়তে হয়, আমি তোমাদের বারবার বলবো যে আমাদের যে ফিজিক্সের যে কোর্স আছে সেখানে তোমরা নিতে পারো, সেখানে আমি তোমাদের মানে ডিটেলিংয়ে পড়িয়ে দেবো। ঠিক আছে, এগুলো আমাদের যে ফিজিক্সের কোর্স আসছে সেটা তোমরা নিতে পারো। এই যে পেড কোর্স দেখো উপরে লেখা রয়েছে 8670838797, এইটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ কল করো না, কারণ সত্যি কথা বলতে অত কল ধরার মতো কারেন্ট আমাদের যে যারা বসে আছেন তাদের ক্ষমতা হবে না। তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ করে নিও, প্লিজ কল করো না। বলা সত্ত্বেও অনেকে কল করেছো কিন্তু ধরা হয়নি, তার কারণ সত্যি কথা বলতে অত কল ধরার মতো আমাদের ওখানে রিপ্রেজেন্টেটিভ নেই। তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, যিনি থাকবেন অ্যাডমিন তিনি অ্যান্সার দিয়ে দেবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে ফিউশন, ঠিক আছে, এই ফিউশন তোমাদের যে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি বেরোয়, এটা হচ্ছে, আমি এটা একটুখানি তোমাদের যদি লিখে দিই তাহলে বেটার আসবে। সেটা হচ্ছে, তোমরা ধরো ইউরেনিয়ামকে নিলে, ইউরেনিয়াম 23592 এইটাকে নেওয়া হয়, ইউরেনিয়াম এইটাকে নেওয়া হয়, এবং তাকে তুমি নিউট্রন দিয়ে আঘাত করো যদি, ঠিক আছে, আচ্ছা, এই নিউট্রনটাকে না ছোটো হাতে লেখা হয়। ঠিক আছে, নিউট্রনকে ছোটো হাতে লেখা যায়, নিউট্রন অলওয়েজ 1/0, নিউট্রন দিয়ে যদি আঘাত করো, ঠিক আছে, তাহলে এই ফিউশন তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই কী তৈরি হয়, এই ফিউশন কিন্তু তোমাদের তৈরি হয়। এটা তোমাদের নিউক্লিয়ার ফিউশন এনসিইআরটির যে সোর্স অফ এনার্জি যে চ্যাপ্টার আছে সেখানে এটা আছে, এটা ক্লাস 10-এর চ্যাপ্টার। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার তোমরা বলবে স্যার ত্রিপুরা বোর্ডের যে বাংলা বই আছে তাতেও তো দেওয়া আছে। আমি তোমাদের বারবার বলেছি, ত্রিপুরা বোর্ডের যে বাংলা বই সেটা তোমাদের যেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওটা আপ টু ডেট নয়। ঠিক আছে, ওটা ওল্ড এনসিইআরটি আছে তার বাংলা ওটা। ঠিক আছে, নিউ এনসিইআরটিতে অনেক কিছু অ্যাড করা আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এই হচ্ছে তোমাদের পুরোটাই মোটামুটি পড়ালাম। ঠিক আছে, হাইড্রোজেন বোমায় এটাকে ব্যবহার করা হয়, পারমাণবিক বোমায় কিন্তু এটা ব্যবহার করা হয় না। আচ্ছা, একটা জিনিস বলি, ফিউশন এখানে কী লেখা আছে, ফিউশন ব্যবহার করা হয় পারমাণবিক বোমায়। ঠিক আছে, তো একটা জিনিস মাথা রাখবে, ফিউশনকে কিন্তু পারমাণবিক বোমায়, আচ্ছা 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 সরি আমার এখানে ভুল হয়েছে। আচ্ছা, আমি বাই চান্স দেখলাম, দেখেছো কাণ্ড, দেখো 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 কাণ্ডটা দেখো একবার, একটুখানি ভুল হয়েছে, জাস্ট এ মিনিট। দেখো, এইটা পারমাণবিক বোমায় কিন্তু ফিউশনকে ব্যবহার করা হয়, এটা অ্যান্সার হবে না। আমি এখানে খেয়াল করিনি, আমি হাইড্রোজেন বোমা ওইভাবে লিখে দিয়েছি। হাইড্রোজেন বোমায় কিন্তু ফিউশনকে ব্যবহার করা, পয়েন্ট টু বি নোট, এইটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখো। আমি একটু বোল্ড করে দিই, বেটার বুঝতে পারবে। এই যে এটা কিন্তু তোমাদের ফিউশন। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে তোমাদের ফিউশন, এটা মনে রেখো। ঠিক আছে, এই যে সূর্যতে কিন্তু ফিউশন দেখা যায়, এই যে সূর্যতে কিন্তু কী দেখা যায়, ফিউশন। এটা অ্যান্সার এইটা হবে। পারমাণবিক বোমাকে আমরা অ্যাটমিক বোমা বলি, এটা অ্যান্সার হবে না। পারমাণবিক বোমাকে আমরা কী বলি, অ্যাটমিক বোমা বলি। ঠিক আছে, অ্যাটম বোম বলি, অ্যাটম বোমায় কিন্তু ফিউশন হয়। ঠিক আছে, অ্যাটম বোম, BOMB, আমি খেয়াল করিনি, অ্যাটম বোমে কিন্তু ফিউশন হয়। এই যে ফিউশন, ফয়সি তালবস্য দন্তান্ন, অ্যাটম বোমায় কী হয়, ফিউশন হয়। মানে কি, দুটো ভারী জিনিসকে, মানে দুটো হালকা জিনিসকে উৎপন্ন করা হয় ভারী জিনিস ভেঙে, এটা হচ্ছে ফিউশন, ফয়সি তালবস্য দন্তান্ন। ঠিক আছে, আর ফিউশন কি, হালকা জুড়ে ভারী তৈরি করা, হালকা জুড়ে ভারী ফিউশন, আর ভারী ভেঙে হালকা ফিউশন। ফিউশন মানে হচ্ছে ভাঙন, আর ফিউশন মানে হচ্ছে জোড়ন বা জোড়া লাগানো। ঠিক আছে, তো বৈদ্যুতিক চুল্লি, পারমাণবিক বোমা এসবে ফিউশন ব্যবহার করা হয় এবং এটা কন্ট্রোল করা যায়, কিন্তু ফিউশনকে কিন্তু কন্ট্রোল করা পসিবল নয়। সূর্যে যেটা হয় সেটা কিন্তু তোমাদের এই ফিউশনই হয়। ঠিক আছে, সূর্য কিন্তু ফিউশন হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি সান। ওকে, হয়েছে। চলো আমরা পরের প্রশ্নে যাব।
পরের প্রশ্ন, নিচের কোনটিকে সরল যন্ত্র বলা হয়? দেখো চাকা হচ্ছে সরল যন্ত্র, ঠিক আছে, এটা মনে রাখবে। চাকা চাকা হচ্ছে সরল যন্ত্র। আচ্ছা, সরল যন্ত্রের লিস্ট আমি এখানে এনে দিচ্ছি, দেখো একটু বলে দিই, মাথা রাখবে। তোমার বাঁদিকে যেগুলো লেখা আছে সেগুলো সব কিন্তু সরল যন্ত্র, ঠিক আছে। বাঁদিকে যেগুলো লেখা, ডান দিকে যেগুলো লেখা আছে সেগুলো সব তোমাদের কিন্তু সরল যন্ত্র, ঠিক আছে। আর এদিকে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে জটিল যন্ত্র, ঠিক আছে, জটিল যন্ত্র। ওকে, সেগুলো কিন্তু জটিল যন্ত্র। আচ্ছা আচ্ছা, গেল। নেক্সট হচ্ছে জটিল আর ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কী? দেখো জটিল যন্ত্র দুই বা ততোধিক সরল যন্ত্র দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এর মধ্যে তুমি সরল যন্ত্র পেয়ে যাবে, সরল যন্ত্র পেয়ে যাবে, ঠিক আছে। সরল যন্ত্র দুই বা ততোধিক সরল যন্ত্র দিয়ে কিন্তু তোমাদের এই জটিল যন্ত্র তৈরি হয়, ঠিক আছে। দুই বা ততোধিক সরল যন্ত্র দিয়ে কিন্তু তোমাদের এই জটিল যন্ত্রগুলো তৈরি হয়। যেমন আমি দেখো সরল যন্ত্র আগে পড়াই, তাহলে তুমি বেটার বুঝতে পারবে, ঠিক আছে। যেমন দেখো আমি যদি তোমাদের বলি এই যে হুইল অ্যান্ড অ্যাক্সেল, ঠিক আছে, তোমরা গাড়ির চাকা, ভ্যান, রিক্সা, তারপরে ট্রেন ইত্যাদি, বড় বড় বাস ইত্যাদি, তোমরা এই হুইল অ্যান্ড অ্যাক্সেল দেখো, ঠিক আছে। এটাকে বাংলায় বলা হয় চাকা এবং অক্ষদণ্ড। কি বলা হয়? চাকা ও অক্ষদণ্ড, ঠিক আছে, অক্ষদণ্ড, চাকা ও অক্ষদণ্ড। এগুলো হচ্ছে সিম্পল মেশিনের উদাহরণ। লিভার, ঠিক আছে, লিভার তিন প্রকারের লিভারে তোমরা জানো, ফার্স্ট শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, ঠিক আছে। তো লিভার কিন্তু তোমাদের সিম্পল মেশিনের মধ্যে পড়ে। লিভারও তোমাদের কিন্তু আমি পড়িয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। তো ওকে, নেক্সট হচ্ছে তোমাদের ইনক্লাইন প্লেন। এটাকে বলা হয় আনত তল, ঠিক আছে, আনত তল। ওকে, এটাও কিন্তু তোমাদের সরল যন্ত্রের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি এই ছটা যেটা লেখা আছে, ছটাই হচ্ছে অ্যাকচুয়ালি সরল যন্ত্র। নেক্সট হচ্ছে তোমাদের পুলি, ঠিক আছে, পুলি। এই যে কুয়ো থেকে জল তোলার সময় এই যে ব্যবহার করা, এই যে এটাকে পুলি বলা হয়, ঠিক আছে, এটাকে কি বলা হয়? পুলি। নেক্সট হচ্ছে স্ক্রু, ঠিক আছে, স্ক্রু, যেটা স্ক্রু যন্ত্র দিয়ে তোমরা লাগাও। নেক্সট হচ্ছে গোঁজ, এটাকে ওয়েজকে গোঁজ বলা হয়। এখন গোঁজ কি? দেখো গোঁজ হচ্ছে এর ওপরে তোমাদের হাতুড়ি বা ভারী কিছু দিয়ে মারা হয় যাতে কাঠটা ফেটে যায়। কুড়ুলের মতোই দেখতে, ঠিক আছে, কুড়ুলকেই গোঁজ বলা হয় বেসিক্যালি কুড়ুল একটা টাইপের গোঁজই হয়, ঠিক আছে। কিন্তু কুড়ুল আর গোঁজের মধ্যে সামান্য পার্থক্য আছে। কুড়ুল ডাইরেক্ট মারা যায়, আর গোঁজ কি? গোঁজ হচ্ছে একটা কাঠের টুকরো করে রাখলে তার উপরে এরকম একটা জিনিস তুমি দিলে, এবং দিয়ে তার উপর যদি জোরে কিছু দিয়ে মারো, মানে এইটার উপরে জোরে কিছু দিয়ে মারলে কাঠটা ফেটে যায়, ঠিক আছে, এটাকে গোঁজ বলা হয়। তো এই কটাই হচ্ছে আমাদের সিম্পল মেশিনের এক্সাম্পল। এবার এই কটা দিয়ে যখন অন্য কোনো জিনিস তৈরি হয় তখন তাকে আমরা বলি তোমার কমপ্লেক্স মেশিন। সাইকেল কিন্তু একটা কমপ্লেক্স মেশিনের এক্সাম্পল। যেমন এইখানে দেখো চাকা রয়েছে, তার মানে এর অক্ষদণ্ডও আছে, আর এইখানে দেখো একটা লিভার আছে, তার মানে এখানে দু তিনটে জিনিস দিয়ে তৈরি হচ্ছে এটা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এই যে ক্রেনটা দেখতে পাচ্ছ তুমি এখানে, ক্রেন, এই যে ক্রেনটা দেখতে পাচ্ছ তুমি, ওয়েট এক মিনিট, এই যে এখানে ক্রেনটা দেখতে পাচ্ছ, এই যে ক্রেন, ঠিক আছে। তো এই ক্রেনটাকে ভালো করে খেয়াল করো তো, ক্রেনটায় কী কী আছে? দেখো ক্রেনের তো চাকা আছে, এই যে হুইল অ্যান্ড অ্যাক্সেল, চাকা লেখা আছে। এটা দেখতে পাচ্ছ লিভার, এটা হচ্ছে লিভার, ঠিক আছে, এটা হচ্ছে লিভার। আর এর সঙ্গে দেখো পুলিও রয়েছে। পুলি কেন? যেটা দিয়ে মাটি তুলে আনা হয় সেটা হচ্ছে পুলি, ঠিক আছে। তো তিন চারটে জিনিস, এখানে তিনটে জিনিস দিয়ে দেখো এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সেটা হচ্ছে কমপ্লেক্স। দেখো এই অ্যাক্সলারেটার, যেটা তোমরা বিভিন্ন শপিং মলে দেখতে পাও, এখানে দেখো এই জায়গায় এই যে যেটা রয়েছে, এটা কিন্তু পুলি কেন? এখানে একটা চাকা লাগানো থাকে, এই জায়গায় একটা চাকা লাগানো থাকে, এদিকে একটা চাকা লাগানো থাকে, এই এক চাকাকে টানে, এটাকে পুলি বলা হয়। এই জায়গাটা, এইটাকে দেখো, এই যে এটাকে এখানে একটা চাকা লাগানো থাকে, এখানে চাকা লাগানো থাকে, এবং একটাকে টানে, যার ফলে এই সিঁড়িটা ওঠে, এবং সে যান্ত্রিকভাবেই করা হয়। কিন্তু এই যে তলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আনত তল, ঠিক আছে, ইনক্লাইন প্লেন লেখা আছে। তার মানে দুটো সরল যন্ত্র দিয়ে এটা তৈরি হলো। এখানে দেখো তিন চারটে সরল যন্ত্র রয়েছে, এটাও তাই। তো যখন অনেকগুলো সরল যন্ত্র দিয়ে একটা জটিল যন্ত্র তৈরি হয় তখন সেটাকে আমরা জটিল যন্ত্র বলে থাকি, সোজা কথা বলতে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এই 5টা বা 6টা যেখানে সিম্পল মেশিনের নাম লিখে দিয়েছি, এগুলো একটু মনে রাখবে, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় আসে। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয় কিসের কারণে? মনে রাখবে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয় পৃথিবীর যে রোটেশন হয়, ঘূর্ণনের কারণে কিন্তু পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। একটা ছবি দেখাচ্ছি, দেখে নাও। এই ছবিটার কথা আমি বলছি। তো দেখতে পাচ্ছ এখানে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র সেটা দেখানো হয়েছে এক্স্যাক্টলি। এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্র। আমরা জানি পৃথিবী একটা দণ্ড চুম্বক। আমি তোমাদের পৃথিবীর চুম্বক একটা সেপারেট পার্টে পরেই দিয়েছি, ঠিক আছে। নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে,
সায়েন্স প্লেলিস্টে, সেখানে যাও, ফার্স্ট যে ভিডিওটা পাবে সেটাই এটার ওপর ছিল। এখানে প্রচুর প্রশ্ন হয়, আমি এনসিইআরটি থেকে করিয়ে দিয়েছিলাম তোমাদের। তো এটা তোমাদের এনটিপিসিতে পড়তে পারে যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কিসের কারণে তৈরি হয়, সেটা হচ্ছে ঘূর্ণনের কারণে তৈরি হয়। পৃথিবীর ঘূর্ণনের কারণে কি হয়, কি যেটা পৃথিবীর যে ভেতরে অর্থাৎ কোর কেন্দ্রে যে তোমাদের লোহা, নিকেল, ঠিক আছে, কোবাল্ট ইত্যাদি যে হেভি ভারী যে মেটালগুলো আছে, ধাতুগুলো আছে, ঠিক আছে, তারা প্রচণ্ড জোরে ঘোরে, এবং এই জোরে ঘোরা বা এদের মুভমেন্টের কারণেই এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, এটা আমাদের সূর্য থেকে যে রেডিয়েশন আসে অর্থাৎ তেজস্ক্রিয়তা আসে সেটাকে কিন্তু অনেকাংশে কমিয়ে দেয়, যার ফলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের বলছে যে ভর ও ত্বরণ দ্বারা কোন রাশিটা নির্ধারিত হয়। অ্যান্সারও তোমাদের বল, আমি একটু আগে তোমাদের বলেছি যে ফোর্স, ঠিক আছে, এটা ইকুয়াল টু হয় কি, তোমাদের ফোর্স মানে বল, এটা ইকুয়াল টু কী হয়, ভর ইন্টু তোমাদের ত্বরণ হয়। ঠিক আছে, ভর মানে হচ্ছে মাস ইন্টু এ, এফ ইকুয়াল টু এম এ। এটা দিয়েও আসা প্রশ্ন আসে যে এফ ইকুয়াল টু এম এ এটা কিসের ফর্মুলা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বলের ফর্মুলা হবে। চলো পরেরটাতে, মেশিনে ব্যবহৃত বল ও প্রাপ্ত বলের অনুপাতকে কি বলা হয়। দেখো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু লেখা হয় লোড বাই এফর্ট। ঠিক আছে, লোড বাই এফর্ট, EFFORT। এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে লোড এবং এফর্টের যে অনুপাত, এখানে বাই মানে অনুপাত, এটাকে কি বলা হয়, এটাকে যান্ত্রিক সুবিধা বলা হয়। বল ও প্রাপ্ত বল এটাকে বলা হয় ইনপুট ফোর্স। ঠিক আছে, ইনপুট মানে যেটা দেওয়া হচ্ছে, ইনপুট ফোর্স, অ্যান্ড প্রাপ্ত বল মানে আউটপুট ফোর্স। ঠিক আছে, ইনপুট ফোর্স অ্যান্ড আউটপুট ফোর্স, যা তুমি দিচ্ছ আর যা তুমি পাচ্ছ, এটা দিচ্ছ এটা পাচ্ছ, এই দুটোর যে অনুপাত, এই অনুপাতকে কী বলা হয়, এই অনুপাতকে বলা হয় যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এটাকে MA বলে প্রকাশ করা হয়, MA মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলে প্রকাশ করা। এবার এর থেকে অনেক প্রশ্ন আসে, অনেক অনেক মানে ইনফ্যাক্ট অনেক। ছোটো ছোটো কয়েকটি জিনিস বলে দিই, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটা অন্য পেজ নিয়ে নিই, বেটার বুঝতে পারবে। এই যে ছবিটা আমি এখানে রেখেছি, একে ভালো করে দেখো, এখানে 3টে শ্রেণীর লিভারকেই দেওয়া আছে। ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর লিভার, আমি 1 বলে লিখে দিচ্ছি। সেকেন্ড ক্লাস মানে দ্বিতীয় শ্রেণীর লিভার, অ্যান্ড থার্ড ক্লাস মানে তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, এই যে ফার্স্ট ক্লাস লিভার, এখানে তুমি দেখতে পাচ্ছ যে আলম্ব, ফালক্রাম মানে হচ্ছে আলম্ব। ঠিক আছে, আলম্বটা কোথায় আছে, আলম্বটা আছে মাঝখানে, এই পয়েন্টে আলম্ব থাকে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড ক্লাস কোথায় থাকে, দেখতে পাচ্ছ তোমাদের সেকেন্ড ক্লাস তোমাদের থাকে হচ্ছে, আলম্ব থাকে কোথায়, আলম্ব থাকে হচ্ছে এখানে শেষে। ঠিক আছে, আলম্ব কোথায় থাকে, আলম্ব থাকে হচ্ছে শেষে। ঠিক আছে, তো আলম্ব এইটা হচ্ছে তোমাদের শেষে আলম্ব থাকে, তাহলে মাঝখানে কি থাকে, এই যে মাঝখানে, মাঝখানে লোড থাকে মানে ভর থাকে মাঝখানে। ঠিক আছে, ভর নয় অ্যাকচুয়ালি ভার বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা বলবে স্যার ভর না ভার। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা জিনিস বলি যে এই জায়গায় যেটা প্রয়োগ করা হয়, আলম্ব ভার বিন্দু এভাবেই লেখা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের এখানে দেখো, এখানে একদম মাঝখানে, এই যে মাঝখানে কী দেওয়া হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি কী হবে বলো, ভার না ভর হবে, তোমাদের মধ্যে কী বল, বেসিক্যালি ভর হওয়া উচিত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা ভর ভারকে একই রকমভাবে ধরতে পারো, এটা অ্যাকচুয়ালি ভরই হওয়া উচিত। কী হওয়া উচিত, ভর। ঠিক আছে, কেন ভর, কারণ আমরা তো এখানে ওয়েট চাপাই না, আমরা এখানে একটা বস্তুকে দিই, তাহলে বস্তুটা কি, বস্তুটা হচ্ছে বেসিক্যালি একটা পদার্থ। ঠিক আছে, তো আলম্ব, ভর এবং বল এটা মাথায় রাখো। লোড মানে এখানে ভর বা ভার তুমি যা খুশি বলতে পারো, সেটাকে ব্যবহার করা হচ্ছে, ইংলিশে লোড বলা হয়, তো ফিজিক্সে লোড শব্দটাই ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আলম্ব মাঝখানে, পয়েন্ট টু বি নোটেড, এখানে আলম্ব মাঝখানে থাকে, এখানে ভর বা ভার যাইব না কেন সেটা মাঝখানে থাকে, আর এখানে বল মাঝখানে থাকে। ঠিক আছে, তো এটা দিয়ে একটা শর্ট ট্রিক বানানো যায়, অভাব। এই শর্ট ট্রিকটা আমি তোমাদের আমার WB এক্সাম পোর্টালের যে লিভারের যে ভিডিও আছে তাতে তোমরা পেয়ে যাবে, একটু পুরনো ভিডিও, 2-3 বছর আগে কি 4-5 বছর আগে, সেখানে তোমরা পেয়ে যাবে। অভাব, অভাব কেন, অতে আলম্ব, ফার্স্ট শ্রেণীর লিভারে আলম্ব মাঝখানে থাকে তো অ দিয়ে প্রকাশ পায়। সেকেন্ড শ্রেণীর লিভারে ভর 2 নম্বরে মানে মাঝখানে থাকে, সেই জন্য ভটা 2 নম্বরে লিখেছি। এটা হচ্ছে 1 নম্বর শ্রেণীর লিভারে অ মাঝখানে থাকে, 2 নম্বর শ্রেণীর লিভারে ভ মানে ভার মাঝখানে থাকে, আর 3 নম্বর শ্রেণীর লিভারে ব মানে বল মাঝখানে থাকে। এবার দুপাশে যা খুশি থাকতে পারে। ঠিক আছে, দুপাশে এটাকে এদিকে ঘুরিয়ে দাও, তুমি ফার্স্ট শ্রেণীর লিভারটাকে যদি এদিকে ঘুরিয়ে দাও, তাহলে এরপর এদিকে লোডের দিকে চলে যাবে, কিন্তু আলম্ব সেই মাঝখানে থাকবে। এখন এদিক ওদিক যা খুশি হতে পারে, কিন্তু কোনটা মাঝখানে থাকে এটা দিয়ে প্রশ্ন আসে সমাধান। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে ফার্স্ট শ্রেণীর লিভারে, ঠিক আছে, যে যান্ত্রিক সুবিধা এম এর কথা বলছিলাম, সেটা কিন্তু গ্রেটার দ্যান 1 এবং লেস দ্যান 1ও হতে পারে, দুটোই হতে পারে, গ্রেটার দ্যান 1 অর লেস দ্যান 1 হতে পারে। দ্বিতীয় শ্রেণীর যে লিভার তাতে কিন্তু যান্ত্রিক সুবিধা অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়,
আর থার্ড শ্রেণীর লিভারে কিন্তু যান্ত্রিক সুবিধা অলওয়েজ কী হয়, লেস দ্যান 1 হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা গ্রেটার দ্যান 1, সেকেন্ড ক্লাস গ্রেটার দ্যান 1 মানে কি, এর যে যান্ত্রিক সুবিধা সেটা একের থেকে বেশি, ওই জন্য সেকেন্ড শ্রেণীর লিভারই সব থেকে বেশি যান্ত্রিক সুবিধা দেয়। পয়েন্ট টু বি নোটে, সেকেন্ড শ্রেণীর লিভারই কিন্তু সব থেকে বেশি যান্ত্রিক সুবিধা দেয়, অর্থাৎ ওকে ব্যবহার করা সব থেকে সোজা। ঠিক আছে, কম বল প্রয়োগ করে বেশি জিনিস তোলা যায় কোথায়, সেকেন্ড শ্রেণীর লিভারে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, থার্ড শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সব থেকে কম হয়, ফার্স্ট শ্রেণীর লিভারে কখনো বেশি কখনো কম, মানে কখনো ভালো কাজ করে কখনো খারাপ কাজ করে। যেমন দেখো এই কাঁচি হচ্ছে তোমাদের ফার্স্ট শ্রেণীর লিভারের উদাহরণ, যেমন এই লোড বিয়ারিং গাড়ি এটা হচ্ছে তোমাদের সেকেন্ড শ্রেণীর লিভার, আর এই যে তোমরা ইউজ করো বেলচা, এটা কিন্তু তোমাদের থার্ড শ্রেণীর লিভারের এক্সাম্পল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছি যে কৃতকার্য নির্ধারণে কোন উপাদানগুলি ব্যবহার করা হয়। কৃতকার্য মানে হচ্ছে কার্য, ওয়ার্ক ডান। তা আমি তোমাদের বলেছি বল ইন্টু সরণকে ব্যবহার করা হয়। ঠিক আছে, বল ইন্টু সরণকে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এখানে একটা থিটাও থাকে, সেটা আর বলা হয় না, এনটিপিসি বলে আর বলছি না। ঠিক আছে, বল ইন্টু সরণকে ব্যবহার করা হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট, বল ইন্টু স্থানচ্যুতি। সরণ মানেই স্থানচ্যুতি। ঠিক আছে, সরণ কিন্তু ভেক্টর রাশি, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, কিন্তু দ্রুতি কিন্তু স্কেলার রাশি, এটা মাথা রাখবে। স্পিড, ঠিক আছে, স্কেলার। ওকে, আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলি। ঠিক আছে, আচ্ছা বেগ কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, এটা হচ্ছে স্পিড, আর এটা ইংরাজি হয় ভেলোসিটি। সায়েন্সে কিন্তু মানে ফিজিক্সে কিন্তু ভেলোসিটি আর স্পিড সেম নয়। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে সেম হতে পারে। ওকে, আচ্ছা আর একটা জিনিস তোমাদের যেটা বলি সেটা হচ্ছে যে আগেরবার আমি তোমাদের জুল বলেছিলাম না, জুল, 1 জুল, জুল হচ্ছে তোমাদের কিসের একক, কার্যের একক। ঠিক আছে, মনে রাখবে 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ হয়। এটা হচ্ছে তোমাদের এমকেএস পদ্ধতিতে একক, এটা হচ্ছে তোমাদের সিজিএস পদ্ধতিতে একক। এটা আগেরবার বলতে ভুলে গেছিলাম, এখানে পেলাম মনে পড়লে বলে দিলাম। 10⁻7 আর্গ হয়। আচ্ছা যদি বলে 1 আর্গ ইকুয়াল টু হোয়াট, 1 আর্গ ইকুয়াল টু কিন্তু 10⁻⁻7 জুল, মানে যখনই এটা এদিকে যাবে তখন এখানে মাইনাস পড়ে যাবে। 1 আর্গ ইকুয়াল টু কিন্তু 10⁻⁻7 জুল, এটা মনে রাখবে। ঠিক আছে, উল্টোটাও দিতে পারে। চলো পরের প্রশ্ন। বলছে শব্দ কোন মাধ্যমে সবথেকে দ্রুত চলতে পারে। আচ্ছা একটা কথা বলি, এই যে তোমাদের যদি আগেরটাতেও থাকে, এই যে নিচে যে তোমাদের এই যে এক্সামিনেশানের যেটা আসছে না, এই মোটামুটি 18 দাগের পর থেকে 19 থেকে 17 দাগ পর্যন্ত যেগুলো এসে বা মাঝখানে কিছু এক্সামিনেশানে পড়েছে, এটা তোমাদের কপি পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু তোমরা মেপে নিও। যাই হোক, কোশ্চেন ইজ ইম্পর্টেন্ট, কারণ এগুলো এনটিপিসিতে পড়ার মতো প্রশ্ন। ঠিক আছে, কিন্তু এই যদি তোমরা দেখো আমি বলে দেবো মানে কত পর্যন্ত এই দাগ নম্বরটাই যে পরীক্ষার সোর্সটা এটা ভুল দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এই পরীক্ষা পড়েনি। ওকে, কিন্তু এটা পরীক্ষায় পড়েছিল, এটা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়ার প্রশ্ন, কিন্তু এখানে ভুলভাবে তোমাদের কপি পেস্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি স্লাইড তৈরি করার সময়। ঠিক আছে, 19 দাগ থেকে শুরু হয়েছে, এইটা দেখবে বারবার কয়েকটাতে এসছে, যেগুলোতে একই এসছে ওগুলো তোমরা বুঝবে ঠিক নয়। তো শব্দ কোন মাধ্যমে সবচেয়ে বেশি দ্রুত চলতে পারে। আমরা জানি যে মাধ্যমের ঘনত্ব বেশি, যে মাধ্যমে ঘনত্ব বেশি শব্দের বেগ সেখানে বেশি হবে। ঠিক আছে, বেগ, শব্দের বেগ, কার বেগ, শব্দের বেগ। ঠিক আছে, যে মাধ্যমে ঘনত্ব যত বেশি সেই মাধ্যমে শব্দের বেগ তত বেশি। এটা কিন্তু আলোর থেকে আলাদা। আলোর হচ্ছে ঘনত্ব যত কম বেগ তত বেশি, পয়েন্ট টু বি নোটেড। ঘনত্ব যত কম আলোর বেগ কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, আলোর বেগ তত বেশি, ঘনত্ব যত কম আলোর বেগ কিন্তু তত বেশি। এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মাথা রাখবে। শব্দের থেকে এটা আলাদা, আলোর এটা কিন্তু আলাদা। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, শূন্যতা। এখানে ঘনত্ব সব থেকে কম, তো এটাতে অ্যান্সার হবে না। গ্যাসেরও ঘনত্ব কম থাকে, এটাতে অ্যান্সার হবে না। তরলেরও ঘনত্ব কম থাকে, এটা অ্যান্সার হবে না। তো কঠিনে অ্যান্সার হবে। মনে রাখবে কঠিনে কিন্তু শব্দের বেগ সব থেকে বেশি হয়। ঠিক আছে, কঠিনের মধ্য দিয়ে শব্দ সব থেকে বেশি হয়। শূন্য অবস্থায় কিন্তু শব্দ চলাচল করতে পারে না। ঠিক আছে, জিরো শব্দের বেগ কী হয় এখানে, শব্দের বেগ কিন্তু এখানে জিরো হয়, এটা মনে রাখবে। আলোর বেগ কিন্তু নয়, সর্বাধিক হয় শূন্যতে আলোর বেগ। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 28 দাগ, বলছে নিউটনের কোন সূত্রে এটা বলা আছে যে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এই যে আমরা এফ ইকুয়াল টু মাস ইন্টু এ বলছি, এটা কোন সূত্রে বলা আছে। ঠিক আছে, তো তার জন্য আমরা একটা কাজ করবো, প্রথমে সূত্রগুলোকে একটু দেখে নেব। ঠিক আছে, চলো দেখো এখানে আমি তোমাদের নিউটনের যে 3টে ল অফ মোশন আছে সেটা আমি লিখে রেখে দিয়েছি। বলছে বাহ্যিক বল প্রয়োগ, ফার্স্ট ল যেটা বলে, ঠিক আছে, প্রথম যে ল যেটা সেটা আমাদের কী বলে, বাহ্যিক বল প্রয়োগ করে। অর্থাৎ ধরো যেটা বলছিলাম একটু আগে, কোনো বস্তু ধরো এখানে স্থির অবস্থায় আছে, এটা স্থির বস্তু। ঠিক আছে,
আর একটা বস্তু ধরো সেটা মোশানে আছে, মানে চলছে, ঠিক আছে, চলমান অবস্থায় আছে, গতিমান বস্তু, ঠিক আছে, গতিমান বস্তু। তো একটা বাহ্যিক বল তুমি এখানে প্রয়োগ করলে, একটা ফোর্স এখানে প্রযুক্ত হলো এবং এ চলতে আরম্ভ করলো, আর এখানে একটা ফোর্স এখানে প্রযুক্ত হলো আর এ থেমে গেল, ঠিক আছে। এ স্থির অবস্থা ছিল, চলতে আরম্ভ করলো, আর এ গতিমান অবস্থা ছিল, থেমে গেল। অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলো, স্থির অবস্থা থেকে গতিমান হলো, এ গতিমান অবস্থা থেকে স্থির অবস্থায় এলো, অবস্থা পরিবর্তন হলো। তো তুমি কী করলে, বাহ্যিক বলটাকে প্রয়োগ করলে, ঠিক আছে। তো এই যে বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থা পরিবর্তন করতে বাধ্য না করলে, অর্থাৎ তুমি যদি এই স্থির বস্তুর ওপর কোনো রকম ফোর্স প্রয়োগ না করো, আর এই যে গতিমান বস্তু তার উপর তুমি যদি কোনো ফোর্স প্রয়োগ না করো, তাহলে এরা চিরকাল স্থির থেকে যাবে আর এই চিরকাল গতিমান থেকে যাবে। এইটাই বলে নিউটনের প্রথম গতিসূত্র, ঠিক আছে। গতিমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে, যা গতিবেগ ছিল সেই গতিবেগে ও চলতেই থাকবে, আর এই স্থির অবস্থাতেই থাকবে যদি তুমি বল প্রয়োগ না করো, ঠিক আছে। এবার তোমরা বলবে, স্যার আমি একটা পাতাকে মেজের উপর রাখলাম, কোনো রকম হাত দিলাম না, টাচ করলাম না, তাহলে পাতাটা কিছুক্ষণ পরে এসে দেখলাম ওখান থেকে উড়ে গিয়ে অন্য জায়গায় পড়েছে, সেটা কেন হলো? তুমি কী বলছো? উড়ে গিয়ে, তার মানে বাতাস বল প্রয়োগ করছে, তুমি বল প্রয়োগ না করলো। অর্থাৎ তুমি প্রয়োগ করছো কিনা সেটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। অন্য কোনো কিছু ফোর্সও ইম্পর্টেন্ট, শুধু হিউম্যান দ্বারা নিযুক্ত ফোর্স তো হয় না, প্রাকৃতিক ফোর্সও থাকে, ঠিক আছে। সো আমি কি বললাম আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এইটাই বলে যে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করা যায়, তা না হলে তারা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থেকে যাবে। এই যে এই লটাকে বলা হয় জার্ডের নিয়ম, ঠিক আছে, ল অফ ইনার্শিয়া, ঠিক আছে, ল অফ ইনার্শিয়া। নিউটনের ফার্স্ট লকে কী বলা হয়? জার্ডের নিয়ম। এখান থেকে জার্ড ধর্ম সম্পর্কে জানা যায়। জার্ড ধর্ম কাকে বলা হয়? এই যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, একে বলা হয় পদার্থের স্থিতিজাড্য। আর গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে, এটাকে বলা হয় পদার্থের গতিজাড্য, ঠিক আছে। তো জাড্য মানে ইনার্শিয়া, ঠিক আছে। জাড্যের যে ইংরাজি হয় সেটা হয় কী হয়? ইনার্শিয়া। তো প্রথম যে সূত্র তার থেকে আমরা কী পাই? আমরা ল অফ ইনার্শিয়া, অর্থাৎ ইনার্শিয়ার ধারণা পাই, অর্থাৎ জাড্যের ধারণাটা আমরা প্রথম গতিসূত্র থেকে পাই। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার সময় পড়ে যে গতিসূত্র থেকে, প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই, ঠিক আছে। নেক্সট যেটা 2 নম্বর, সেটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটার মানে কি? ধরো তুমি একটা 2 কেজির বস্তুর ওপরে 3 নিউটন বল প্রয়োগ করছো, ঠিক আছে। তাহলে ভরবেগ কী হবে? ভরবেগ হবে এদের গুণফল, মানে 2 × 3 কেজি ইন্টু নিউটন, মানে কেজি নিউটন বলে রেখে দিলাম, মানে 6 কেজি নিউটন। ভরবেগের একক কী হয়? কেজি নিউটন, ঠিক আছে। ভরবেগের একক কী হয়? কেজি নিউটন এমকেএস পদ্ধতিতে, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে এটা হয়ে যায় ডাইন নিউটন, নিউটন তো থাকে না, এই যে নিউটনটা কী হয়ে যায়? ডাইন হয়ে যায়, তাহলে গ্রাম ডাইন হয়ে যায়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে 2 কেজি ইন্টু 3 নিউটন, অর্থাৎ তুমি 2 কেজি বস্তুর ওপর 3 নিউটন বল প্রয়োগ করছো, ঠিক আছে। আচ্ছা জাস্ট এ মিনিট, সরি, এখানে নিউটন কেন অ্যাড করলাম? জাস্ট এ মিনিট। ভরবেগ তো কেজি মিটার পার সেকেন্ড, এই হয় কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরবেগ সরি ভর ইন্টু বেগ, ঠিক আছে, ভর ইন্টু বেগ হবে। ক্লিয়ার হয়েছে আশা করি? ভর ইন্টু বেগ হয়, মানে আমি বলতে চাইছি তুমি 2 কেজি বস্তুর ওপর 3 নিউটন বল প্রয়োগ করলে, ঠিক আছে। তার ফলে এর গতিবেগ, ধরো 3 নিউটন না, ধরো 6 নিউটন বল প্রয়োগ করেছো, তার ফলে এর গতিবেগ 0 মিটার পার সেকেন্ড ছিল, সেখান থেকে এর গতিবেগ বেড়ে গেল 3 মিটার পার সেকেন্ডে পৌঁছে গেল, ঠিক আছে। কত? 3 মিটার পার সেকেন্ডে পৌঁছে গেল। ছোটো করে লিখছি, এখানে লেখার জায়গা নেই তাই। 2 কেজি একটা বস্তু ছিল, সেটা স্থির অবস্থায় ছিল, কীভাবে বুঝছি? 0 মিটার পার সেকেন্ড তার গতিবেগ ছিল। তুমি তার উপর 6 নিউটন বল প্রয়োগ করলে, তার মানে বস্তুটা কী হলো? তার যে 0 গতিবেগ ছিল সেখান থেকে 3 মিটার পার সেকেন্ডে গতিবেগে পৌঁছে গেল। তাহলে ভরবেগ কী হলো? ভরবেগ হলো 2 কেজি ছিল আর 3 মিটার পার সেকেন্ড হয়েছে, তো 2 × 3 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হয়ে গেল তার ভরবেগ। ভর ইন্টু বেগের গুণফল, এটা হচ্ছে ভরবেগ। ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, ঠিক আছে। তো এই যে ভরবেগের পরিবর্তন হলো, আগে ভরবেগ কত ছিল? আর আগে ভরবেগ ছিল 0। কীভাবে? দেখো 2 কেজি তো 2 কেজি, কিন্তু গতিবেগ তো 0 মিটার পার সেকেন্ড ছিল, তার মানে গুণ করলে কী হবে? 0। তাহলে ভরবেগ আগে 0 ছিল, এখন ভরবেগ কত হয়ে গেছে? 6 কেজি মিটার পার সেকেন্ড। এখন ভরবেগ এখানে চলে গেছে 6 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কত বাড়ছে? 6 কেজি মিটার পার সেকেন্ডই বাড়ছে, আগে যে ছিল এখন, ঠিক আছে। 6 কেজি মিটার পার সেকেন্ড বাড়ছে, 0 থেকে 6 কেজি মিটার পার সেকেন্ড, মানে 6 কেজি মিটার পার সেকেন্ডই বাড়ছে। তো ভরবেগে যে বেড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ বল প্রয়োগ করছো, মানে যতটা বল প্রয়োগ করছো সেই হারই ভরবেগ বাড়ে। অর্থাৎ অলওয়েজ মাথা রাখবে, ভরবেগ সেটা সমানুপাতিক হয় কার? বলের সাথে।
ভরবেগ সমানুপাতিক কার হয়? বলের সাথে। ঠিক আছে, এখান থেকে আমরা বলের ডেফিনেশন পাই, বলের সংজ্ঞা পাই। সেকেন্ড যে সূত্র, সেখান থেকে কী পাই আমরা? বলের সংজ্ঞা পাই। অনেক বাংলা বইতে বলের সংজ্ঞা এটাকে ধরা হয়, কিন্তু অ্যাজ পার সেন্ট্রাল বুকস বলের সংজ্ঞা আমরা এখান থেকে পাই। ঠিক আছে, 2 নম্বর সূত্র থেকে পাই। এছাড়াও বলের সঙ্গে ভরবেগের যে সম্পর্ক সেটাও আমরা এখান থেকে পাই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আর বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সমান, কিন্তু মাথা রাখবে বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সমান। আর ভর ও ত্বরণের গুণফলকে আমরা কী বলি? ফোর্স বলি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিসের সংজ্ঞা পাই? বলের সংজ্ঞা পাই, বলের সূত্র, বলের সংজ্ঞা। দেখো বাংলা বইগুলোতে কী থাকে বলে দিই, বাংলা বইগুলোতে থাকে প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাই, আর দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভর ও বলবেগের সম্পর্ক আর বলের সূত্র পাই। দেখো বলের সূত্রই বেসিক্যালি বলের সংজ্ঞা, তো দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু আমরা বলের সংজ্ঞাটাকে পাই, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আর থার্ড গতিসূত্র কি? থার্ড গতিসূত্রে বলে হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, অ্যাকশন রিয়াকশনের ব্যাপারটা তোমাদের বোঝায়। ঠিক আছে, যে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, চর মারলে চর খেতে হবে ব্যাস এই হচ্ছে ব্যাপার, তো জাস্ট কিডিং। তো এই হচ্ছে তোমাদের 3 নম্বরে এটা বলা আছে। চলো এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাব। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, বলছে নিউটনে কোন সূত্রে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ পাই? কোন সূত্র থেকে পাই? একটু আগে কী বললাম? দ্বিতীয় গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দ্বিতীয়। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, আচ্ছা আমি তোমাদের এটা বলবো, এই যে এটা দেওয়া আছে, এটা রং দেওয়া আছে, ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। বলছে যে 29 দাগ, শব্দের গতি নির্ভর করে কিসের ওপর? ঠিক আছে, অ্যান্সার হবে তোমাদের মাধ্যমের ধরনের ওপর। ঠিক আছে, এই বোথ দেখে যেন বোথ অ্যান্সার করে দিয়ে চলে আসবে না। কম্পাঙ্কের ওপর শব্দের গতি নির্ভর করে না। কম্পাঙ্ক মানে ভাইব্রেশন, ঠিক আছে, কম্পন মানে ভাইব্রেশন, কম্পাঙ্ক ইংরেজি তো তোমরা জানো ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন। দেখো ভাইব্রেশনের ওপর কী কী জিনিস নির্ভর করে? পিচ নির্ভর করে, ঠিক আছে, মেবি বানানটা এই হবে, মেবি বানানটা এরকম হবে, পিচ নির্ভর করে, আর নির্ভর করে তোমাদের ওয়েভ লেন্থ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে। ঠিক আছে, ওয়েভ লেন্থ, এই দুটো জিনিস শব্দের নির্ভর করে ভাইব্রেশনের উপর, হাউ দ্য সোর্স ইজ ভাইব্রেটিং। নেক্সট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে না, তরঙ্গ দৈর্ঘ্য শব্দের ক্ষেত্রে যা আসে তাই আসবে। নেক্সট হচ্ছে কম বেশি হয়, সেটা নির্ভর করে ভাইব্রেশনের উপরে। কিন্তু মাধ্যমের ধরন, বিশেষ করে মাধ্যমে কী কী জিনিস দেখে যাও। ঠিক আছে, মাধ্যমে হচ্ছে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি অর্থাৎ মাধ্যম কতটা ইলাস্টিক, ক্লিয়ার হয়েছে অবশ্যই। তারপর হচ্ছে হার্ডনেসের উপরে নির্ভর করে, মাধ্যম কতটা হার্ড, যেমন কঠিনে দ্রুত যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার, ঠিক আছে। আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে হিউমিডিটি, কিন্তু সেটা তো মাধ্যমের নয়, বায়ু হলেও হবে, বায়ু হলে নির্ভর করে, হিউমিডিটির ওপরেও কিন্তু নির্ভর করে বলতে পারো। ঠিক আছে, হিউমিডিটির ওপর নির্ভর করে। কঠিনের ক্ষেত্রে হিউমিডিটি ইজ নট ইম্পর্টেন্ট, কঠিনের ক্ষেত্রে 3টে জিনিস ইম্পর্টেন্ট, টেম্পারেচার, ইলাস্টিসিটি অ্যান্ড হার্ডনেস। ঠিক আছে, তো মাধ্যমের এই 3টে জিনিসের উপর কিন্তু তোমাদের শব্দের গতি নির্ভর করে। তবে এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখো। শুধু পরেই চলে যেতে পারতাম, 29টা কোশ্চেন হচ্ছে আর 1.5 ঘন্টা হতে যায়। ঠিক আছে, তো এমনি এমনি হয় না,